আসসালামু আলাইকুম। আমির ভাই, সিরাত ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, সিরাত ভাই ভালো আছেন? ভাইয়া, তানভীর ভাই আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ ভাই, আপনার কথা শুনতেছি। আমার কথা শুনতেছেন? হ্যাঁ জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। সিফাত, তোমার কি অবস্থা? সিফাত, কি শুনতে পাচ্ছো? আচ্ছা, আমার কথা শোনা যায় কিনা একটু বলো তো। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? তোমরা একটু আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, স্লাইড দেখতে পাচ্ছ কিনা? ওকে, সবাইকে গুড মর্নিং। তো তোমাদের তোমাদের কি অবস্থা বলো? তোমাদের সবার দিনকাল কেমন যাচ্ছে, প্লাস পড়াশোনার কি অবস্থা বলো? তোমাদের বায়োলজি পড়াশোনার কি অবস্থা? শর্ট সিলেবাস কতটুকু পড়ছো, বা সবকিছু সুন্দর ভালোভাবে শেষ করছো কিনা? কারণ এখন তো রিভিশন রিভিশন দেওয়ার কথা তোমাদের। হ্যাঁ, সবকিছু তোমাদের পড়া হয়ে যাওয়ার কথা তো দিনে। হ্যাঁ, মোটামুটি মোটামুটি হলে তো হবে না, ভালো হইতে হবে। হ্যাঁ, কারণ পরীক্ষা তো চলে আসছে, তাই না? আচ্ছা, এটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, তোমাদের এইচএসসি হচ্ছে তোমাদের কি বলে খুব ইম্পর্টেন্ট। এইচএসসির রেজাল্টটা ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা কয়দিন পরে তুমি এডমিশন টেস্ট দিবা, হ্যাঁ, যে ভর্তি যুদ্ধ যেটাকে বলি। তো এই যে এই এডমিশন টেস্টে যখন তোমরা বুয়েট বলো, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো, বা তোমার ভার্সিটি, বা তোমার হচ্ছে এমনি মেডিকেল বলো, যেখানে তুমি পড়তে চাও না কেন, হ্যাঁ, সব জায়গার জন্য তোমার কিন্তু এই জিপিএটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জিপিএটা লাগবে। হ্যাঁ, জিপিএর একটা মার্কস কিন্তু যোগ হয়। ঠিক আছে কথাটা? তো যার কারণে, আর তোমাদের তো যেহেতু তোমার বিশেষ করে তোমার যে সৃজনশীল 8টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তার মানে তুমি যে 2টা কোয়েশ্চেন সবচেয়ে ভালো পারবা, হ্যাঁ, যে 2টা কোয়েশ্চেন তুমি সবচেয়ে ভালো পারবা, সেই 2টা কোয়েশ্চেন অ্যান্সার করবা। আর বায়োলজির ক্ষেত্রে একটা কথা বলে দিই, ছবি গ আর ঘতে, হ্যাঁ, ছবি চাক আর না চাক, ছবি দেওয়ার চেষ্টা করবা যদি ছবি থাকে। মানে এই রিলেটেড যদি ছবি থাকে, তাহলে অবশ্যই কি ছবি দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, কারণ ছবি দিলেই তোমার তোমার মানে মার্কসটা ফুল আসবে। কারণ তোমার এই যে সৃজনশীল 20 মার্ক, 20 মার্ক কিন্তু 20-20 পাওয়া কিন্তু সম্ভব। 2টা কোশ্চেন যে সুন্দর মতো গুছাই লিখতে পারবা, সে 20-20 পাবা, 20-20ও পাবা। আর আর 17, 18, 19, হ্যাঁ, মানে অর্থাৎ ভালো মার্কস পেতে হলে তোমার খুব সুন্দর করে গুছাই লিখতে হবে ব্যাপারগুলা। আর তোমরা জানো যে তোমার যে জ্ঞানমূলক তো 1 মার্ক একটা পার্টে লিখবা। তারপর অনুধাবন 2 মার্ক, হ্যাঁ, 2টা অনুচ্ছেদে লেখার চেষ্টা করবা, মানে প্রেজেন্টেশনটা আর কি। তারপর আমরা জানি প্রয়োগ হচ্ছে তোমার কি 3টা পার্ট থাকে। হ্যাঁ, তো 3টা পার্ট তুমি 3টা অনুচ্ছেদে লেখার চেষ্টা করবা যতদূর পারা যায় আর কি। আবার উচ্চ দক্ষতা তুমি ঠিক সেম, যে তোমার 4টা পার্ট থাকে, 4টা মানে 4 মার্ক, 4টা পার্টে লেখার চেষ্টা করো। যেটা তোমরা ধরো বাংলা বা সমাজ বা ধর্মতে তোমার আহ কথা বুঝতে পারো, তাহলে তোমার যে তোমরা আগে যদি লিখে থাকো, তাহলে তোমার এটা, তারা যারা আগে লিখছো এইভাবে, বিশেষ করে তোমার বাংলা সমাজ ধর্ম, আমরা এইভাবেই লিখতাম বা এইভাবে লিখছি, আমরাও লিখছি। তো এটা মানে তোমার গ্রুপের সাবজেক্ট গুলোর ক্ষেত্রে তুমি ডিরেক্টলি হয়তো এইভাবে তোমার মেনটেন করতে পারবা না। যতদূর পারা যায়, হ্যাঁ, যতদূর পারা যায় চেষ্টা করবো আর কি। ঠিক আছে? তো আর এই জিনিসটা আমি লাস্টে তোমাদের 2-3টা কয়েকটা স্লাইড দেখাবো লাস্টে, একদম স্লাইড গুলো তোমরা কি বলে মানে পড়া রিলেটেডই, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে ক্লাসের শেষে। ঠিক আছে? তো আমরা এখন ক্লাসে চলে যাই। হ্যাঁ, যেহেতু আমাদের 3টা চ্যাপ্টার, হ্যাঁ, 3টা চ্যাপ্টার, আমি শুরুতে তোমাদেরকে আগে সাজেশন দিয়ে দিব যে কোন কোন চ্যাপ্টার থেকে তুমি কি কি জিনিস খুব ভালো করে পড়বা, মানে যা না পড়লেই না, আর কোন ছবিগুলো অবশ্যই আঁকতে হবে। বায়োলজি তুমি যে ছবিগুলো আমি বলে দিবে এগুলো অবশ্যই আঁকবা, আর বাকি যে ছবিগুলো থাকবে মানে একবার হলেও তুমি দেখবা। মানে বইয়ে তোমার শর্ট সিলেবাসের মধ্যে যতগুলো ছবি আছে, একটা ছবিও তোমার মানে তোমার চোখের বাইরে যাতে না যায়, মানে সবগুলো ছবি যাতে তোমার দেখা থাকে অ্যাটলিস্ট একবার হলেও। কারণ তোমরা দেখবে অনেক ছবি আঁকা লাগে না, কিন্তু সেগুলো দেখা গেছে তোমার যে এমসিকিউ তে ছবিগুলো দিয়ে কোয়েশ্চেন হয়। আবার দেখা যায় যে তোমার কি হয়, তারপর ধরো অনেক সময় তোমার এই যে রিটেনে কোয়েশ্চেনও দেখা যায় ডিরেক্টলি তোমার দেখা যাচ্ছে ছবি দিয়ে হয়। And তুমি যে ছবি যদি ধরতে না পারো, তাহলে তো কোয়েশ্চেন ধরতে পারবা না। কথা বুঝে গেছে? তাহলে একটু খেয়াল করো, আমরা ভিডিওটা অফ করে দিই। তো আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে তোমার
ডক্টর তানভীর আহমেদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। হ্যাঁ, আর আমি হচ্ছে তোমার 42তম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত। হ্যাঁ, মানে বিসিএস এর পোস্টিং এর জন্য মানে ওয়েটিং আছি আর কি। হ্যাঁ, মানে পোস্টিং হবে। হ্যাঁ, তো আর আমাদের সাথে তোমার কি বলে কোয়েশ্চেন অ্যান্সার আছে, সিফাত আছে সলিমুল্লাহ মেডিকেলের, ডক্টর সিফাত চৌধুরী। হ্যাঁ, সিফাতের তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন, মানে যে কোনো ধরনের তোমাদের কোনো জিজ্ঞাসা, হ্যাঁ মানে তোমাদের টপিকস রিলেটেড, আজকে যে আমাদের 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন তোমরা সিফাতকে করিও। ওকে, একটু খেয়াল করো, আমরা চলে যাও, তোমরা একটু একটু রিপ্লাই মানে আমার সাথে একটু শেয়ার করো, যেহেতু আমাদের আজকে সলিউশন ক্লাস। হ্যাঁ, মানে বেসিক্যালি শেয়ার করবো আমরা, মানে কোনটা জিনিসটা কি তোমরা একটু অ্যান্সার করো। হ্যাঁ, একটু খেয়াল করো যে প্রথম কথা, প্রথম হতে যে প্রাণের বিভিন্নতা শ্রেণী বিন্যাস, এই অধ্যায়তে কি কি ভালো করে পড়বা, মানে যেগুলো না পড়লে না। হ্যাঁ, প্রথম হচ্ছে তুমি প্রধান 9টা পর্বের বৈশিষ্ট্য, প্রধান 9টা পর্বের বৈশিষ্ট্য প্লাস উদাহরণ খুব ভালো করে পড়বা, বৈশিষ্ট্য প্লাস উদাহরণ ভালো করে পড়বা। তারপর ভার্টিব্রাটা পর্বটা ভালো করে পড়বা, ভার্টিব্রাটা উপপর্ব যেটা, হ্যাঁ ভার্টিব্রাটা, এটা ভালো করে পড়বা। তারপর হচ্ছে যে কন্ড্রিকথিচ, অ্যাক্টিনোপটারেজি, সার্কোপটারেজি, হ্যাঁ এগুলার পার্থক্য, সার্কোপটারেজি, হ্যাঁ এগুলার পার্থক্য ভালো করে পড়বা, পার্থক্য ভালো করে পড়বা। তারপর তোমার হচ্ছে আরেকটা পার্থক্য আছে তোমাদের বইতে দেখবা, মানে এই অধ্যায়ের মধ্যে লেটেস্ট এডিশনের বইতে পাবা, মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি ও হচ্ছে তোমার আরেকটা কি আছে তোমার স্তন্যপায়ীর পার্থক্য। এটার বিশাল একটা পার্থক্য আছে, পার্থক্যটা পড়বা, খুব ইম্পর্টেন্ট, স্তন্যপায়ীর পার্থক্য। তারপর হচ্ছে তোমার সিলোম, সিলোমের ছবি লাগবে, সিলোম কি কেমন, সিলোমের সব লাগবে, মানে সিলোমের ছবিটা খুবই এই অধ্যায় থেকে মেনলি ছবি বলতে সিলোমের ছবিটাই লাগে। তারপর তোমার হচ্ছে প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা ভালো করে পড়বা। দ্বিপদ নামকরণ, মানে এগুলো রিটেনের জন্য, হ্যাঁ দ্বিপদ নামকরণ। তারপর এই অধ্যায়ের মধ্যে মানুষের শ্রেণীবিন্যাসটা দেওয়া আছে, মানুষের শ্রেণীবিন্যাসটা পড়বা, মানুষের কিংডম কি, ক্লাস কি, অর্ডার কি, জেনাস কি, এগুলো সব ভালো করে পড়বা। হ্যাঁ, মানুষের শ্রেণীবিন্যাস, মানুষের শ্রেণীবিন্যাস। ওকে, তারপরে তোমার হচ্ছে এটা একটা গেল। তবে আরেকটা জিনিস পড়বা হচ্ছে, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, বৈজ্ঞানিক নাম, মানে যতগুলো পারো, মানে এই অধ্যায় থেকে তোমার আসলে কমন আনকমন সবই অনেক সময় চলে আসে। তো বৈজ্ঞানিক নামগুলো যতদূর পারো হ্যাঁ মনে রাখতে হবে, কারণ বৈজ্ঞানিক নামগুলো তোমার তোমার এইচএসসি পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে এডমিশন টেস্টে বেশি আসে। হ্যাঁ, বৈজ্ঞানিক নামগুলা এই অধ্যায় কি কি বললাম, তোমার প্রাণী যে 9টা পর্ব, প্রধান যে 9টা পর্ব, পরিফেরা থেকে কটাটা, প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য প্লাস উদাহরণ। তারপর ভার্টিব্রাটা পর্বটা পড়বা, কন্ড্রিকথিচ, অ্যাক্টিনোপটারেজি, সার্কোপটারেজি পার্থক্য, মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী পার্থক্য, সিলোমের এই অধ্যায় থেকে ছবি বলতে মিললি এটা সিলোমের ছবি। তার পাশে আরো জিনিস তুমি ছবি চাইলে আঁকতে পারো, যেমন তোমার হচ্ছে শিখা কোষের ছবি, শিখা কোষের ছবি, শিখা কোষ। তারপর তোমার হচ্ছে পানি সংবহন তন্ত্র, পানি সংবহন তন্ত্র, হ্যাঁ তারপরে তোমার হচ্ছে নেফ্রিডিয়া, হ্যাঁ এগুলোর ছবি। এই তিনটার হচ্ছে তোমার ছোট ছোট ছবি আছে, ছবিগুলো চাইলে আঁকতে পারো। হ্যাঁ, ছবিগুলো অনেক সময় দিতে পারে, যেহেতু বিশেষ বৈশিষ্ট্য এগুলা। হ্যাঁ, শিখা কোষ, পানি সংবহন তন্ত্র, নেফ্রিডিয়া। আর বাকি ছবিগুলো, বাকি যত ছবি আছে সবগুলো ছবি একবার হলো দেখবা। হ্যাঁ, কারণ এটা তোমার বললামই তো, ছবি একটা ছবিও তোমার চোখের বাইরে রাখা যাবে না। আর যেটা বললাম সিলোমের ছবিগুলো অবশ্যই আঁকবা। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। এখন আমাকে বলো তোমরা সবাই, বলো এখানে তোমার এই যে তোমার ছবি দেখতে পাচ্ছ, যে পি ছবিটা কোন পর্বের, কিউ ছবিটা কোন পর্বের, আর ছবিটা কোনটা কোন পর্বের, আমাকে শুধু এটা বলবা যে কোনটা কোন পর্বের, পি কিউ আর। এই চ্যাট বক্সে তোমরা আছো, তো বলো যে কোনটা কোন পর্বের, বলো বলো। তোমরা এক না বললামই তো, তোমরা সবাই 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 রেসপন্স করতে হবে। হ্যাঁ, পি কি, কিউ কি, আর কি, বলো। তোমরা আমাকে উদ্দীপকটা তোমরা খুঁজে বের করে দেবা কোন জিনিসটা কি। হুম, সবাই পি নিয়ে আসছে, বললাম পি প্লাটিহেলমিনথেস, কিউ কি, কারণ পিটা হচ্ছে কি যকৃৎ কৃমি, যেটা আমরা ফ্যাসিওলা হেপাটিকা বলি, ফ্যাসিওলা হেপাটিকা যেটা বলি, অর্থাৎ এটা হচ্ছে তোমার কি পি হলো প্লাটিহেলমিনথেস, পি হলো প্লাটিহেলমিনথেস।
তাহলে কিউ কি বলো? কিউ কি? কিউ নেমাটোডা। কারণ কি? কিউ হচ্ছে তোমার দেখো চোখ কৃমি, লোয়া লোয়া যেটাকে বলি চোখ কৃমি, অর্থাৎ কিউ হচ্ছে নেমাটোডা। কিউ হচ্ছে নেমাটোডা। তারপরে বলো আর এর পর্ব কোনটা? আমি কিন্তু পর্ব চাইছি, আমি তোমাদেরকে কি শ্রেণী বলি নাই কিন্তু, হ্যাঁ আর এর কিন্তু পর্ব চাইছি, পর্ব কি? তাহলে আর এর পর্ব বললে কি বলতে হবে? রেপটিলিয়া হবে না কর্ডাটা হবে বলো? আর এর যখন পর্ব বলবা, পর্ব বললে কি রেপটিলিয়া আসবে না কর্ডাটা আসবে? তাহলে কর্ডাটা আসবে। তাহলে তোমার কোশ্চেন মানে সৃজনশীল কোশ্চেন তুমি দেখবা তোমার কাছে সবকিছু চাইবে না। তোমার কাছে সবকিছু চাইবে না, তবে তোমার সবকিছু চাইবে না, তোমার যেটা চাইবে তোমার সেটা এক্স্যাক্টলি অ্যান্সার করতে হবে। দেখো আর মানে তোমার কি এখানে কর্ডাটা, মানে এটা তোমার সাপ, তাহলে এটা কি কর্ডাটা পর্বের, কর্ডাটা পর্বের, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আমি ওইখানে বলি না সাজেশনে, হ্যাঁ এখানে আরেকটা জিনিস লাগবে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, এটা লাগবে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, এই কথাটা আসে, সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, হ্যাঁ এটাও পড়ে ফেলবা। তাহলে একটু খেয়াল করো যেটা বললাম, তাহলে এখন বলো প্রথম কথা যে আমরা পি চিনে ফেললাম, পি হচ্ছে তোমার প্লাটিহেলমিনথেস পর্বের যকৃৎ কৃমি, কি হচ্ছে নেমাটোডা পর্বের চোখ কৃমি, আর আর হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে করোডা পর্বের প্রাণী। তাহলে এখন আমাকে বলো যে প্রান্তিকতা মানে কি? তাহলে তোমার বায়োলজি সৃজনশীলে মনে রাখবা ক খটাই তোমার পারাটাই হলো চ্যালেঞ্জিং, কারণ ক খ গুলা বিশেষ করে কটা সবসময় সংজ্ঞা আসে, বেশিরভাগ সময় তুমি সংজ্ঞা পাবা। আর সংজ্ঞা কিন্তু তোমার মানে নিজের মন মতো লিখলে কিন্তু হবে না এটা, হ্যাঁ সংজ্ঞাটা হচ্ছে তোমার বইতে যেভাবে আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবা, কারণ তোমার সংজ্ঞা যেহেতু 1 মার্ক, মানে ক নাম্বার যেহেতু 1 মার্ক, যা শুধু সংজ্ঞা যেহেতু সংজ্ঞা দিলেই না। আর তোমরা সৃজনশীলে জানো সৃজনশীল কি, সৃজনশীল কোয়েশ্চেনের মধ্যে কোনো ফ্র্যাকশন দেওয়ার কোনো নিয়ম নাই, মানে কোনো ভগ্নাংশ দেওয়ার কোনো নিয়ম নেই, একে 1 দিবে অথবা একে 0, 2 দিবে বা 1 দিবে, 0 দেওয়ার কোনো নিয়ম নেই, বা দ্যাট দেওয়ার কোনো নিয়ম নেই। তো যার কারণে তোমার সংজ্ঞাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে প্রান্তিকতা মানে কি বুঝি? যে কোনো প্রাণীর দেহের 2 প্রান্তের গঠনের ভিন্নতাকে বলে প্রান্তিকতা। মানে যে কোনো একটা প্রাণীর 2 প্রান্তের যে গঠনের ভিন্নতা, যেমন ধরো একটা তুমি একটা এর কথা চিন্তা করো, আর বিড়ালের কথা চিন্তা করো, একটা বিড়াল বা ক্যাট, ক্যাটের তোমার কি সামনের দিকে সম্মুখ প্রান্তে কি থাকে? মাথা, তারপর মুখ থাকে, আর পশ্চাৎ প্রান্তে কি থাকে? লেজ থাকে। তাহলে দেখো 2 প্রান্তের গঠন 2 রকম, তাহলে এটাকে আমরা প্রান্তিকতা বলি, যেমন সম্মুখ প্রান্ত পশ্চাৎ প্রান্ত। আর সোমাইট কাকে বলে? সোমাইট, সোমাইট হচ্ছে তোমরা যে খণ্ডকায়ক বিশিষ্ট প্রাণী পড়ো না, খণ্ডকায়ক বিশিষ্ট প্রাণীর প্রত্যেকটা খণ্ডকের নামই হচ্ছে সোমাইট। তাহলে যেহেতু খ নাম্বার কোশ্চেন, তাহলে একটু সুন্দর করে লিখতে হবে। তোমাদের বইতে যেভাবে আছে আর কি, যে কোনো প্রাণীর দেহ যদি লম্বা লম্বি যদি আমরা অক্ষ বরাবর, হ্যাঁ অক্ষ বরাবর যদি একই রকম খণ্ডাংশের যদি পুনরাবৃত্তি ঘটে, সেটাকে আমরা বলি কি? তখন এই অবস্থার নাম খণ্ডকায়ন। আর প্রত্যেকটা খণ্ডককে বলা হয় কি? সোমাইট বা মেটামিয়ার, মানে খণ্ডকায়ক বিশিষ্ট প্রাণীর প্রত্যেকটা খণ্ডককে আমরা বলি কি? সোমাইট বা মেটামিয়ার বলি, অর্থাৎ খণ্ডকায়ন বিশিষ্ট প্রত্যেকটা খণ্ডক, তাহলে প্রত্যেকটা খণ্ডককে বলা হয় তোমার কি? সোমাইট। তাহলে এটা তুমি এটার জন্য 1 মার্ক, এই সংজ্ঞার জন্য তোমার এখানে 1 মার্ক। তাহলে এটা একটা পার্টে লিখো, একটু গ্যাপ দিয়ে সেকেন্ড পার্টে তুমি এখন লেখো যে আমরা জানি কি খণ্ডকায়ন ডিপেন্ড করে প্রাণী বা 3 ধরনের: সমখণ্ডকায়ক বিশিষ্ট প্রাণী, অসমখণ্ডকায়ক বিশিষ্ট প্রাণী, খণ্ডকবিহীন প্রাণী। আমরা জানি সমখণ্ডকায়ক বিশিষ্ট প্রাণী কি? কেঁচো, তারপর অসমখণ্ডকায়ক পতঙ্গ, তারপর খণ্ডকায়ক বিহীন মানে কি? ঝিনুক। অর্থাৎ তোমার কোনটাতে কত মার্ক ওই অনুযায়ী অ্যান্সার করতে হবে। সোমাইট যদি তোমার ক নাম্বারে আসে তাহলে শুধু ডেফিনিশন দিয়েছি শেষ, যেহেতু খ নাম্বারে যেহেতু, তাহলে একটু তোমার ডিটেলস লিখতে পারো, 2টা অনুচ্ছেদে লেখার চেষ্টা করে দিবা। তারপর দেখো যে পি কিউ আর, হ্যাঁ যে কোন পর্বের বৈশিষ্ট্যগুলো কি কি, প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য, নেমাটোডার বৈশিষ্ট্য, করোটার বৈশিষ্ট্য, এগুলো তোমাদের এগুলো তোমাদের মেবি ছন্দ ইয়ার মধ্যে আছে, তোমাদের যে যে একটা বই দেওয়া হয়েছে, হ্যাঁ কোশ্চেন ব্যাংকের মধ্যে থাকার কথা। হ্যাঁ তাও আমি তোমাদের বলি যে প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য কি আমরা জানি। প্লাটিহেলমিনথেসে তোমার যে প্লাটিহেলমিনথেস নাম দেখে কিন্তু পড়া যায়, হ্যাঁ প্লাটিহেলমিনথেস নাম দেখে পড়া যায়। প্যারেনকাইমা থাকে, তারপর ট্রিপ্লোব্লাস্টিক হুক থাকে, লার্ভা থাকে, মেসেনকাইম থাকে। আমি লাস্টে একটা স্লাইড তাও দেখাবো, হ্যাঁ লাস্টের স্লাইড দেখাবো যে কোনটা ছন্দ দিয়ে দেখাই দিব যে কোনটার কি থাকে, নেমাটোডা কোনটা কি, করোটা কোনটা কি, এটা পরে দেখাবো আমি। ঘ নাম্বারটা একটু খেয়াল করো, উদ্দীপকের প্রাণীদের একটি বিশেষ গহ্বরের উপস্থিতি, বিশেষ গহ্বর উপস্থিতি এবং গঠনের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যাবে কি? তোমার মতামত। তাহলে তোমাদের মতামত কি বলো? তোমাদের মতামত কি এখানে, যে বিশেষ গহ্বর বলতে কাকে মিন করেছে বলো তো?
এখানে বিশেষ গহ্বর বলতে কাকে মিন করা হয়েছে? এই তোমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করো, হ্যাঁ বলো এখানে বিশেষ গহ্বর মানে কি? এখানে বিশেষ গহ্বর মানে কি? সিলোমকে মিন করা হয়েছে। বিশেষ গহ্বর মানে কি? সিলোম। তাহলে সিলোমের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগ করা যাবে কিনা? যাবে, কারণ আমরা জানি কি সিলোমের ভিত্তি করে 3টা ভাগ, এসিলোমেট, এসিলোমেট, তারপর সুডোসিলোমেট, সুডোসিলোমেট, আরটা কি প্রকৃত সিলোমেট বা ইউসিলোমেট বলি, প্রকৃত সিলোমেট বা ইউসিলোমেট। তাহলে দেখো আমরা জানি সিলোম মানে কি, সিলোম হওয়ার শর্তে যে গহ্বরটা কি মেসোডার্ম উদ্ভূত, মেসোডার্ম উদ্ভূত কোষের পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকবে। পেরিটোনিয়াম যে কোষগুলো সেগুলো কি কোত্থেকে আসবে? মেসোডার্ম থেকে আসবে। এবং পেরিটোনিয়াম মেসোডার্ম উদ্ভূত কোষের পেরিটোনিয়াম আবৃত থাকবে যে গহ্বরটা, সেটার নামে কি? সিলোম। যাদের সিলোম থাকে না তাকে সিলোমেট বলে। ছবিটা একবার বইতে ছবি আছে। আর সিউডোসিলোমেট হচ্ছে কি তোমার গহ্বরের চারপাশে পেরিটোনিয়াম থাকে না, শুধু এক পাশে পেরিটোনিয়াম থাকে। সিলোম হওয়ার শর্ত হচ্ছে চারপাশে, ধরো একটা গহ্বরের চারপাশেই পেরিটোনিয়াম থাকতে হবে, চারপাশেই পেরিটোনিয়াম থাকতে হবে। এবং পেরিটোনিয়ামটা কোত্থেকে আসতে হবে? মেসোডার্ম উদ্ভূত কোষ দিয়ে হইতে হবে। তাহলে একটা গহ্বর যদি পুরোটাই যদি মেসোডার্ম উদ্ভূত পেরিটোনিয়ামে আবৃত থাকে তখন সেটার নাম সিলোম। এই সিলোমেটে তোমার পেরিটোনিয়াম আবরণ থাকে না, সিউডোসিলোমেটে সামান্য থাকে। এখানে মধ্যে সুডোসিলোমেট মানে মিথ্যা, মানে দেখতে কিছুটা সিলোমের মতো, পুরোপুরি সিলোম না। আর প্রকৃত সিলোম হচ্ছে কি গহ্বরটা পুরোটাই কি পেরিটোনিয়াম মেসোডার্ম উদ্ভূত কোষের পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকে। এই সিলোমেটের উদাহরণ কি জানি আমরা? এই সিলোমের উদাহরণ কি? যে প্লাটিহেলমিনথেস মানে পি নাম্বারটা হচ্ছে এই সিলোমেটের উদাহরণ, কিউ হচ্ছে সিরোসিলোমেটের উদাহরণ, আর আর হচ্ছে তোমার প্রকৃত সিলোমেটের উদাহরণ। তাহলে এভাবে সুন্দর করে ব্যাখ্যা করবা। আগে তুমি বলবা উদ্দীপকের প্রাণীদের, হ্যাঁ উদ্দীপ প্রাণীদের একটা বিশেষ গহ্বর হচ্ছে কি সিলোম। সিলোমের উপর ভিত্তি করে ভাগ করা যাবে কি? এই যাবে না যাবে না এটার জন্য তোমার 1 মার্ক। তুমি যে বলছো যাবে এটার জন্য তোমার এখানে 1 মার্ক। তারপর তুমি যে এসিলোমেট আঁকবা, এসিলোমেটের এসিলোমেট জিনিসটাকে লিখবা, ছবিটা আঁকবা, এই এইখানে কোনটা এর মধ্যে পড়ে, প্লাটিহেলমিনথেস পড়ে, এটা লিখবা, এটার জন্য তোমার 1 মার্ক। সিরোসিলোমেটের জন্য 1 মার্ক, প্রকৃত সিলোমেটের জন্য তোমার 1 মার্ক। এভাবে তোমার 4টার জন্য 4 মার্ক থাকবে। এবার সুন্দর এই যে যেভাবে বললাম দেখো 4টা অনুচ্ছেদ কিন্তু হয়ে গেল। তোমার 1 নম্বরে তোমার এই গহ্বরের উপস্থিত গহ্বরটার নাম কি এবং ভাগ করা যাবে কিনা, এই যে তুমি বলছো যাবে এটার জন্য তোমার 1 মার্ক। এটা একটা অনুচ্ছেদ লিখলা, এসিলোমেটকে একটা অনুচ্ছেদে লিখলা, সিরোসিলোমেটকে একটা অনুচ্ছেদে লিখলা, প্রকৃত সিলোমেটকে একটা, দেখো 4টা অনুচ্ছেদ কিন্তু হয়ে গেল। আবার দেখো গ নাম্বার 3টে অনুচ্ছেদ কিন্তু হয়ে যায়। দেখো পি কিউ আর কোনটা কি এটার জন্য তোমার কিন্তু 1 মার্ক, যে পি কিউ আর। তারপর তুমি পি পর্বষ্টক আলাদা লেখো, কিউ আলাদা, আর আলাদা, দেখো 3টা অনুচ্ছেদ এইভাবে এমনি হয় কিন্তু। তাহলে এভাবে সুন্দর করে অনুচ্ছেদ আকারে লেখার চেষ্টা করবা। তারপর বলো, শিক্ষক ক্লাসে তার ছাত্রছাত্রীদের বললেন আমাদের পৃথিবীর জীববৈচিত্র্য পরিপূর্ণ। কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে কিছু বিশেষ অঙ্গ বহন করে, যেমন হচ্ছে পানি সংবহন তন্ত্র, রেডুলা, নেফ্রিডিয়া। তাহলে এখন আমাকে তোমরা শুরুতে বলো যে পানি সংবহন তন্ত্র কার পাবো, রেডুলা কার পাবো, নেফ্রিডিয়া কার পাবো, বলো কোনটা কার পাওয়া যায়? বলো পানি সংবহন তো কার পাই, তারপর তোমার রেডুলা কার পাবো, নেফ্রিডিয়া কোনটা কোন পর্বের সেটা আমাকে বলো। আগে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা কোন পর্বের। এটা আগে ইম্পর্টেন্ট। প্রথম কথা আগে তোমার অনু মানে তোমার যে উদ্দীপক থাকবে, উদ্দীপকের কোনটা কি সেটা আগে খুঁজে বের করাটা হলো তোমার চ্যালেঞ্জিং। তাহলে দেখো আমরা জানি কি পানি সংবন্ধ কার থাকে, একাইনোডার্মাটা সবাই জানো, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। রেডুলা কার থাকে সেটাও যারা, মলাস্কার থাকে হচ্ছে রেডুলা, হ্যাঁ জিহ্বার মতো একটা অংশ, রেতি জিহ্বা বলি, হ্যাঁ। নেফ্রিডিয়া হচ্ছে তোমার কার থাকে, নেফ্রিডিয়া সেটা থাকে তোমার কি এনিলিডা পর্বের, এনিলিডা পর্বের। ওকে, তাহলে একাইনোডার্মাটা, মলাস্কা আর একটা হচ্ছে কর্ডার, হ্যাঁ। তোমার নেফ্রিডিয়া থাকে কি এনিলিডা। তাহলে একটু খেয়াল করো, প্রথম কোশ্চেনটা টেক্সন মানে কি? টেক্সন মানে আমরা সবাই জানি টেক্সন মানে কি শ্রেণীবদ্ধগত একক। টেক্সন মানে কি শ্রেণীবদ্ধগত একক, মানে জাস্ট এই কথার জন্য তোমার 1 মার্ক। শ্রেণীবদ্ধগত একক মানে আমরা যে এই যে কিংডম, ক্লাস, অর্ডার, জেনাস, স্পিসিস, প্রত্যেকটা পার্ট হচ্ছে এক একটা কি এক একটা টেক্সন। তারপর খেয়াল করো একটোথার্মিক, একটো মানে কি বাইরে বা পরিবেশ, একটো মানে বাইরে বা বাইরে কি থাকে, পরিবেশ থাকে, বাইরের পরিবেশটাকে মিন করেছে। থার্মিক মানে তাপমাত্রা, থার্মিক মানে তাপমাত্রা, তার মানে কি যেসব প্রাণী হচ্ছে কি, যেসব প্রাণীর তাপমাত্রা কি, যে দেহের তাপমাত্রা যদি পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে তাদেরকে আমরা কি বলি,
একটোথার্মিক, যেমন কি উভচর, যেমন কি উভচর। তাহলে এটাই উভচর নিয়ে একটু ডিটেলস লিখবা আরেকটা অনুচ্ছেদে। একটোথার্মিকের সংজ্ঞার জন্য 1 মার্ক, যারা হচ্ছে তোমার বাইরে তাপমাত্রা ওঠানামা করে। আরেকটা কি এন্ডোথার্মিক আছে, যাদের তাপমাত্রা হচ্ছে কি এন্ডো মানে ভিতরে, যাদের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে না, যাদেরকে ওয়ার্ম ব্লাডেড বলে, যেমন মানুষ, পাখি, ওরা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড, মানে ওদের তাপমাত্রা হচ্ছে কি পরিবেশের সাথে কিন্তু কি উঠানামা করে না। কথা বোঝা গেছে? এন্ডোথার্মিক। তো তুমি একটোথার্মিকটা সংজ্ঞাটা দিবা একটা অনুচ্ছেদে, তারপরেরটাতে সাথে উদাহরণটা দিবা, তারপর একটোথার্মিক নিয়ে উভচর নিয়ে কয়েকটা কথা লিখে দিবা সেকেন্ড, যেহেতু 2 মার্ক। তারপর দেখো উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গগুলোর কাজ। তাহলে তুমি আগে বিশেষ অঙ্গগুলোকে নাম লিখো, যে উল্লিখিত বিশেষ অঙ্গগুলো কোনটা কি এটা উল্লেখ করে দাও পারলে। যে পানি সংবন্ধ থাকে একাইনোডার্মাটা, রেডুলা থাকে মলাস্কা, নেফ্রিটা থাকে এনিলিডা। তারপর 3টা পানি সংবন্ধনের কাজ এক জায়গায় লিখো একটা অনুচ্ছেদে, রেডুলার কাজ এক অনুচ্ছেদ লিখো, নেফ্রিডার এক অনুচ্ছেদ। 3 অনুচ্ছেদ হয়ে গেল কিন্তু। পানি সংবন্ধনের কাজ জন্য 1 মার্ক, রেডুলার জন্য 1 মার্ক, নেফ্রিডার জন্য 1 মার্ক। তখন দেখো পানি সংবন্ধনের কাজ আমরা জানি কি 3টা কাজ, শ্বসন, চলন, আর এটা তোমার খাদ্য আহরণে সাহায্য করে। পানি সংবন্ধনের কাজ হলো 3টা, শ্বসনে সাহায্য করে, চলনে সাহায্য করে, আর একটা হলো খাদ্য আহরণে সাহায্য করে। খাদ্য আহরণে সাহায্য করে, 3টা কাজ, শ্বসন, চলন, একটা খাদ্য আহরণ। আর রেডুলা কি বললাম, রেডুলা কি, রেডুলা রেতি জিহ্বা। রেডুলার কাজ কি, যেহেতু জিহ্বা তাহলে এটাও কি খাদ্য গ্রহণে সাহায্য করে। রেডুলা হচ্ছে কি খাদ্য গ্রহণে সাহায্য করে। ওকে, তারপর দেখো এনিলিডা। হ্যাঁ, এনিলিডা যে নেফ্রিডিয়া, দেখো নেফ্রির নাম দেখে আমরা বুঝে ফেলি। নেফ্রি, যেমন আমাদের রেচন অঙ্গের নাম কি কিডনি, কিডনি দেখো আমরা কি বলি নেফ্রন, দেখো ওদেরও কি নেফ্রিডিয়া, তার মানে কি এটা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে নেফ্রিডিয়ার কাজ 1 নম্বরে লিখবা, যেটা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। আর রেচন অঙ্গ হিসেবে কাজ করে যেহেতু, তার মানে কি সে বর্জ্য অপসারণ করবে। সে কি করবে, বর্জ্য অপসারণ করবে। রেচন অঙ্গ, আর একটা কি রেচন অঙ্গ যেহেতু, তার যার কারণে সে কি করবে, বর্জ্য অপসারণ করবে। এখন দেখো এখানে যে দেখো যেহেতু কাজ কম, তাহলে তুমি যা কাজগুলা, যেমন দেখো পানির মধ্যে 3টা কাজ তুমি 3টা পয়েন্ট দিয়ে লেখো, মানে 1 2 3 দিয়ে লেখো। হ্যাঁ, রেডিওর একটাই কাজ, নেফ্রিডিয়া যেমন 2টা কাজ তুমি লিখতে পারো, একটা রেচন অঙ্গ হিসেবে কাজ করে, আর একটা তুমি রেচন অঙ্গের আরেকটা পার্ট হচ্ছে কি বর্জ্য অপসারণ করবে। তাহলে এইভাবে তুমি একটু 3টা আলাদা আলাদা করে লিখো, তাহলে তোমার 3টা অনুচ্ছেদ হয়ে যাবে। তারপরে দেখো ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকে যে সকল প্রাণীদের অঙ্গের বর্ণনা আছে তারা কি একই পর্বভুক্ত কিনা, তোমার মতামত দাও। তাহলে তোমাদের মতামত দিয়ে ফেলো, তোমাদের মতামত দিয়ে ফেলো, ওরা কি সবাই কি একই পর্বভুক্ত কিনা, তোমাদের মতামত দাও। তোমাদের মতামতের জন্য কিন্তু 1 মার্ক। তোমাদের মতামতের জন্য কিন্তু 1 মার্ক। কথা এটা কিন্তু, এইটাই কিন্তু ঘ নাম্বার কোশ্চেন, এটাই কিন্তু জ্ঞানমূলক। তোমার মতামত যে দিবা হ্যাঁ বা না, এটার জন্য কোনো 1 মার্ক। তুমি আগে লিখবা এই যে ঠিক সেম, যে পানি সংমত একাইনোডার্মাটা পাই, রেডুলা পাই মলাস্কাতে, নেফ্রিডিয়া পাই এনিলিডা পর্বে। আর আমরা জানি কি 3টা পর্ব, তার মানে কি 3টা প্রাণী একই পর্বভুক্ত না, এটার জন্য তোমার 1 মার্ক। তারপর তুমি কেন 1 পর্ব, তাহলে তুমি একাইনোডার্মাটার বৈশিষ্ট্যগুলো লিখো, তারপর তোমার মলাস্কার বৈশিষ্ট্যগুলো লিখো, তারপর তোমার নেফ্রিডিয়ার বৈশিষ্ট্যগুলো লিখো। ঠিক আছে, এখন এমসিকিউ গুলো বলে ফেলো। আমাদের জাতীয় মাছের শ্রেণী কোনটা? তোমরা সবাই জানো আমাদের জাতীয় মাছ কি ইলিশ, ইলিশ মাছের শ্রেণী অ্যাক্টিনোপ্টারিজি। মনে রাখবে কন্ড্রিকটিজ, অ্যাক্টিনোপ্টারিজি, স্যার 3টি হচ্ছে মাছের গোত্র, হ্যাঁ মাছের শ্রেণী। তার মধ্যে আমাদের পরিচিত মাছগুলা কি অ্যাক্টিনোপ্টারিজি, আমাদের পরিচিত মাছ। অ্যাক্টিনোপ্টারিজি আমাদের মনে রাখবা, আমাদের পরিচিত মাছ, আমাদের পরিচিত মাছ। তারপর দেখো যৌন দ্বিরূপতা মানে কি, যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আর কি, উভলিঙ্গ তো যথাক্রমে কোন পর্বের প্রাণীতে পাই আমরা, তাহলে নেমাটোডার প্লাটিহেলমিনথেস। তারপরটা বলো একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কি। একাইনোডার্মা পর্ব আমরা জানি কি পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে পঞ্চরের প্রতিসম, ঠিক আছে, বাট লার্ভা অবস্থায় কি, লার্ভা অবস্থায় মেবি তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসম, লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয়, তোমাদের বইতে দেখবা আছে দ্বিপার্শ্বীয়। আর দেহ মৌখিক এবং বিমুক্ত যেটা ঠিক, কিন্তু বহিঃকঙ্কালে কাইটিন নির্মিত, এটা ঠিক না। কারণ কি কাইটিন নির্মিত দেহ কার থাকে, আর্থ্রোপোডা পরে প্রাণীদের, তার মানে 1 আর 2 সঠিক ক। সেফালোকর্ডাটার অন্তর্ভুক্ত প্রাণীদের কি সম্পর্কিত শব্দ কি, ওরাল হুড, এটা সম্পর্কিত মায়োটম, এটা পেশির নাম, মায়োটম পেশি, তার মানে 1 আর 2 হলো সঠিক। হ্যাঁ, তারপর একটু খেয়াল করো যে তোমার স্নেক হেডেড ফিশ মানে টাকি মাছকে মিন করছে, টাকি মাছ। মিক্সিনি গ্লুটিনোসা, এটা হচ্ছে কার বৈজ্ঞানিক নাম, হেকফিশের বৈজ্ঞানিক নাম। টিনোলোসা ইলিশ, এটা তো আমরা জানি এটা কার, ইলিশে হচ্ছে ইলিশ মাছের। লেটিমারিয়া চালুমনি, এটা হচ্ছে সিলাকান্ত মাছের, এটা হচ্ছে সিলাকান্ত মাছের সাইন্টিফিক নেম। এই অধ্যায় থেকে অনেক সাইন্টিফিক নেম আসে, বুঝছো, যতটুকু আমি বললাম মনে রাখবা, যতদূর পারা যায় আর কি।
তারপর তোমার হচ্ছে তাহলে তোমার চানা পাংটেটাস, এটাই তোমার একমাত্র কি স্নেক হেডেড ফিশের সাইন্টিফিক নেম। তারপর আমরা জানি রেডুলা কার পাই, একটু আগে দেখে আসলাম, মলাস্কার পাই। ওকে, সিরোসিলোমেট কার, এটাও আমরা একটু আগে দেখে আসলাম, সিরোসিলোমেট পাই আমরা কার ক্ষেত্রে, প্লাটিহেল মিনথেসের ক্ষেত্রে পাই। হ্যাঁ, যে সিরোসিলোমেট পাই হচ্ছে কি প্লাটিহেল মিনথেস, মানে তোমার লোয়া লোয়া, লোয়া লোয়া হচ্ছে অ্যান্সার। সরি, সিরোসিলোমেট হচ্ছে নেমাটোডা। হ্যাঁ, নেমাটোডা, নেমাটোডার অ্যান্সার কি, নেমাটোডার মধ্যে কি নেমাটোডা। হ্যাঁ, তাহলে নেমাটোডার মধ্যে আমরা কি পাই, তোমার লোয়া লোয়া, হ্যাঁ সিরোসিলোমেট। আর প্লাটিহেল মিনথেস পাবো কোনটা বলো, অ্যাসিলোমেট। তারপরে বলো, বসির কুয়াকাটা বেড়াতে গেল, সেখানে সে গোলাকার একটা থকথকে কিছু প্রাণী দেখতে পেল। থকথকে প্রাণী তার মানে কি হবে বলো, অক্টোপাস, জেলিফিশ, সাগর অর্বাচীন, স্পঞ্জ, কোনটা হবে বলো। তাহলে এটা কি থকথকে প্রাণী, তার মানে কি জেলিফিশ। আর আমরা জানি জেলিফিশ কোন পর্বের, জেলিফিশ হচ্ছে নিডারিয়া, জেলিফিশ হচ্ছে নিডারিয়া পর্বে। তাহলে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো কি হবে বলো। তাহলে আমরা জানি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য কি, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য যে মুক্ত সাঁতর, এটাও সঠিক, অরীয় প্রতিসম এটাও সঠিক, দেহ দ্বিস্তরী সেটাও সঠিক, তার মানে ডি হবে অ্যান্সার, মানে ঘ। তারপর এটা বলো, এম্বুলেক্রাল খাদ কার পাই, এম্বুলেক্রাল খাদ পাওয়া যায় কোন পর্বের প্রাণীদের, একাইনোডার মাটা, একাইনোডার এম্বুলেক্রাল খাদ পাই। আর মলাস্কার শ্বসন সম্পন্ন হয় না কোনটা দিয়ে, দেখো ফুলকা দিয়েও শ্বসন সম্পন্ন হয়, ফুসফুস দিয়ে সম্পন্ন হয়, ম্যান্টল নামক যে আবরণ থাকে সেটা দিয়েও সম্পন্ন হয়। একমাত্র রেডুলা দিয়ে, একমাত্র রেডুলা দিয়ে হচ্ছে ওদের শ্বসনটা সম্পন্ন হয় না। তাহলে এখন চলে আসো প্রাণীর পরিচিতি। হ্যাঁ, প্রাণীর পরিচিতি অধ্যায় থেকে কি কি ভালো করে পড়বা, দুইটা জিনিস আছে, একটা হলো ঘাস ফড়িং, একটা হলো ঘাস ফড়িং। ঘাস ফড়িং থেকে রিটেনের জন্য খুব ভালো করে পড়বো হচ্ছে ওমাটিডিয়াম, খুবই খুব ইম্পর্টেন্ট। ওমাটিডিয়ামের সব মানে ইনক্লুডিং ছবি আর কি, ওমাটিডিয়ামের ছবি মাস্ট, খুব ভালো করে। তারপর তোমার হচ্ছে সুপার পজিশন অ্যাপোজিশন, সুপার পজিশন প্লাস অ্যাপোজিশন, সুপার পজিশন প্লাস অ্যাপোজিশন খুব ভালো করে। ছবি, হ্যাঁ ছবি সহ প্লাস পার্থক্য, খুব ভালো করে পড়বা। তারপর হচ্ছে তোমার মুক্ত রক্ত, মুক্ত বদ্ধ রক্ত সংবহনের পার্থক্য পড়বা। মুক্ত মানে বাইরের সব পার্থক্য ইম্পর্টেন্ট আসলে, হ্যাঁ সব পার্থক্যই আসলে ইম্পর্টেন্ট। মুক্ত রক্ত, মুক্ত বদ্ধ রক্ত সংবহনের পার্থক্য। তারপরে তোমার হচ্ছে ঘাস ফড়িং এর রক্ত সংবহন, ঘাস ফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের ছবি, রক্ত সংবহন তন্ত্রের ছবি। তারপর তোমার হচ্ছে শ্বসনতন্ত্রটা পড়ে, একটা ফ্লো চার্ট আছে, শ্বসনতন্ত্রের একটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা ভালো করে পড়বা। দুইটারই একটা ফ্লো চার্ট আছে, শ্বসনতন্ত্রটা ভালো করে ফ্লো চার্টটা মিলিয়ে ভালো করে পড়বা, ফ্লো চার্ট আছে। তারপর তোমার হচ্ছে ওদের যে রেচন, হ্যাঁ রেচন যেটা, রেচনের মধ্যে মিলি কি ম্যালপেজিয়ান নালিকা যে রেচনটা করে, এটা খুব ভালো করে পড়বা, এটা ছবি আছে। ম্যালপেজিয়ান নালিকা দিয়ে কিভাবে রেচন বর্জ্য অপসারণ করে সেটা ছবি আছে, সেই ছবিটা এই ম্যালপেজিয়ান নালিকা দিয়ে কিভাবে বর্জ্য নিষেধ একটা ছবি আছে, এই ছবিটা ভালো করে পড়বা। হ্যাঁ, দেখবা যে তোমার কার্বন ডাইঅক্সাইড যে কি বলে, হ্যাঁ এটা একটা ছবি আছে, ছবিটা একটু ভালো করে দেখবা। তারপরে তোমার হচ্ছে ঘাস ফড়িং এর জীবন চক্র, জীবন চক্র, হ্যাঁ যে কয়বার খোলস মোচন করে, হ্যাঁ কিভাবে কি হয় এগুলো পড়বা ভালো করে। তারপর তোমার হচ্ছে রূপান্তর, মানে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য। আরেকটা জিনিস হচ্ছে তোমার কি ঘাস ফড়িংয়ের অর্থনৈতিক গুরুত্ব, বায়োলজিতে সব অর্থনৈতিক গুরুত্ব আসলে ইম্পর্টেন্ট, অর্থনৈতিক গুরুত্ব এই কারণে আমরা বায়োলজি পড়ি, হ্যাঁ অর্থনৈতিক গুরুত্বের কারণে। অর্থনৈতিক গুরুত্বটা ভালো করে পড়ো, রিডিং পড়লে এটা তুমি এমনি পারবা। তাহলে দেখো ঘাস ফড়িং থেকে ছবি বলতে কোনটা মাস্ট আঁকতে হবে, ওমাটিডিয়ামের ছবিটা মাস্ট আঁকতে হবে, সুপার পজিশন অ্যাপোজিশন ছবি মাস্ট আঁকতে হবে। তারপর রক্ত সংবহনের ছবিটা আঁকতে হবে ওদের, কিভাবে রক্ত সংবহনটা করতেছে, সাথে ফ্লো চার্টটা। তারপর তোমার রেচনে যে মেলপিজিয়ান নালিকা ছবি, এই কয়টা ছবি মাস্ট আঁকবা। এই কয়টা ছবি মাস্ট আঁকবা, বাকিগুলো তুমি যতদূর পারা যায় পড়বা, ঠিক আছে। আর যেগুলো বলে খুব ভালো করে পড়বা। তারপর হচ্ছে রুই মাছ, সুমনা বলছে সবই সবই দিনে আসলে, মানে যেগুলো তোমার লাগবে আর কি, যে মানে তোমার মুখপাঙ্গ বাদ দিছি, তারপর তোমার পৌষ্টিক নালী বাদ দিছি। হ্যাঁ, রুই মাছের মধ্যে যেটা ভালো করে পড়বা, এক নাম্বার হচ্ছে রুই মাছের রক্ত সংবহন, রুই মাছের রক্ত সংবহন ভালো করে পড়বা, এটা একটা ছবি আছে। রুই মাছের রক্ত সংবহনের একটা ছবি আছে নতুন বইতে, হ্যাঁ অলওয়েজ তোমরা নতুন বইটা খেয়াল করবা, লেটেস্ট এডিশন বইটা খেয়াল করবা, তাহলে যে সবই পাবা। তারপরে তোমার হচ্ছে হৃৎপিণ্ডের ছবিটা আঁকবা, হৃৎপিণ্ডের ছবি আঁকবা।
একটা ফুলকা সূত্রের ছবি আঁকবা, একটি ফুলকা সূত্র মানে একটি ফুলকা সূত্র লম্বচ্ছেদের ছবি আছে, একটি ফুলকা সূত্রের ছবি আঁকবা। তারপরে তোমার হচ্ছে ওদের শ্বসন, ওদের শ্বসনটা ভালো করে পড়তে হবে, ইনক্লুডিং ছবি সহ। ঠিক আছে, আর হচ্ছে পটকাটা পড়ো, পটকা, বায়ুথলি বা পটকা। আরেকটা জিনিস হচ্ছে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, খুব ইম্পর্টেন্ট। রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণটা ভালো করে পড়বা। তাহলে দেখো, তাহলে রুই মাছের রক্ত সংবহনের ছবি আঁকবা, রুই মাছের হৃৎপিণ্ড, যে দুই প্রকোষ্ঠ হৃৎপিণ্ডটা। না না, তোমাদের বই, তোমাদের ইয়ারের অবন্তিকা, তোমাদের ইয়ারের বইয়ে পড়বা, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে নতুন বইতে দেখবা কিছু তোমার পার্থক্য যোগ হয়েছে। হ্যাঁ, কিছু পার্থক্য দেখবা যোগ হয়েছে, পাঠ্যগুলা পড়া যায়। তোমাদের বইতে যদি পাঠ্যগুলা থাকে তাহলে ভালো করে, যেমন এই যে মুক্ত রক্ত সংবহনের পার্থক্য, মানে যে পাঠ্যগুলা বলছে এগুলো বেশিরভাগই তোমার নতুন বইতে আছে। তুমি পুরাতন বইটাও পড়ো, প্লাস নতুন বইটা কিনে রাখো, দেখবা আর কি যে নতুন কোনো পার্থক্য অ্যাড হয়েছে কিনা। নতুন কোনো পার্থক্য অ্যাড হলে পাঠ্যগুলো পড়ে নেবে, তাহলেই হবে। তাহলে এই জিনিস, রক্ত সংবহনের ছবি, হৃৎপিণ্ডের ছবি, ফুলকা সূত্রের ছবি, শ্বসনের ছবি, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো খুব ভালো করে পড়তেই হবে, হ্যাঁ, রুই মাছ থেকে, খুব ইম্পর্টেন্ট। আমরা চলে আসি, তাহলে বলো কি কি চাইছে দেখো। বাগানের পাশ দিয়ে হাঁটার সময় আবিদা লম্বা অ্যান্টেনা এবং 3 জোড়া পা বিশিষ্ট কিছু প্রাণী দেখতে পেল। এদের পিছনের পা দুইটা বেশ লম্বা এবং চোখ দুইটা বেশ বড়। তীব্র আলো ছাড়াও এরা স্বল্প আলোতে দেখতে পায়। তার মানে দেখো, তারা কি বলছে এটা বলো, কোন প্রাণী বলছে এটা বলো, কোন প্রাণীর কথা বলছে? তাহলে মানে এটা ঘাস ফড়িংয়ের কথা বলছে, তার মানে এটা কি এখানে বলছে ঘাস ফড়িং এর কথা বলছে। ওকে, ঘাস ফড়িং, ঘাস ফড়িং এর কথা বলছে, ঘাস ফড়িং, ঘাস ফড়িং কথা বলছে। আর এখানে এই যে চোখ বলতে যে চোখ দুইটা বেশ বড়, চোখ বলতে কাকে মিন করছে বলো? চোখ বলতে কাকে মিন করছে? চোখ বলতে মিন করছে তোমার কি পুঞ্জাক্ষীকে। আর তীব্র আলো স্বল্প আলো দেখতে পায়, তার মানে কি বলো? তীব্র আলো এবং স্বল্প আলো দেখতে পায়, তার মানেটাকে একটু বলতে হবে। তীব্র আলো এবং স্বল্প আলোতে দেখতে পায়, তার মানেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হুম, তোমার কোশ্চেনটাকে বুঝতে হবে, কোশ্চেনটাকে তোমাকে বুঝতে হবে কি চাইছে আসলে, মানে কি বলতেছে। তার মানে তীব্র আলো ছাড়া স্বল্প আলো দেখতে পায়, তার মানে কি বলছে? হ্যাঁ, ইয়েস, যে সুপার পজিশন অ্যাপোজিশন। তার মানে সুপার পজিশন অ্যাপোজিশন। তীব্র আলোতে কোনটা হবে? তীব্র আলোতে হয় অ্যাপোজিশন বা মোজাইক বিম্ব। আর স্বল্প বা কম আলোতে বা মৃদু আলোতে হয় কোনটা? সুপার পজিশন। সুপার পজিশন মানে সুপার মানে স্বল্প আলো দেখায় বিধার নাম হচ্ছে সুপার, মানে আলো কম তাও সে দেখতেছি, কারণ নাম হচ্ছে সুপার। মানুষের ছেলেটা সুপার, মানে সুপার ট্যালেন্ট, হ্যাঁ, সুপার এরকম। তাহলে একটু খেয়াল করো সুপার পজিশন। তাহলে একটু খেয়াল করো যে জিনিসটা, সেটা হচ্ছে তাহলে প্রথম কোশ্চেন পুঞ্জাক্ষী কি, তাহলে এখানে সংজ্ঞাটা বলতে হবে। তোমাদের বইতে যে ডেফিনিশনটা আছে যে ঘাস ফড়িং এর মাথার পৃষ্ঠভাগের উভয় পাশে, পৃষ্ঠভাগের উভয় পাশে অবস্থিত বড় বৃন্তহীন এবং বৃক্কাকার উত্তল কালো অংশের নামই হচ্ছে পুঞ্জাক্ষী। তাহলে এবার সুন্দর করে সংজ্ঞাটা লিখতে হবে, কারণ এটা তোমার পুঞ্জাক্ষীর সংজ্ঞা চাইছে। 1 মার্কের কোশ্চেন সংজ্ঞাটা দিলে 1 মার্ক। তারপর এখন বলো হিমিব্রাঙ্ক জিনিসটা কি। তাহলে আমরা পুঞ্জাক্ষী বললাম কি, ঘাস ফড়িং এর মাথার মধ্যে যে মাথার পৃষ্ঠভাগে যে উভয় পাশে কি বড় তোমার বৃন্তহীন, হ্যাঁ, বৃক্কাকার এবং উত্তল, হ্যাঁ, উত্তল যে তোমার কি থাকে, দুইটা কালো অংশ থাকে, সেটা নাম কি? পুঞ্জাক্ষী। তাহলে এখন আমাকে বলো, সেটা হচ্ছে এই হেমি ব্রাঙ্ক বলতে কি বোঝো? হেমি ব্রাঙ্ক মানে কি? হেমি মানে অর্ধেক, হেমি মানে কি? অর্ধেক। হেমি মানে কি? অর্ধেক। অর্থাৎ প্রত্যেকটা ফুলকার অর্ধেক অংশের নামই কি? হেমি ব্রাঙ্ক। তাহলে এটা তো এবার বললে হবে না, যেহেতু তোমার খ মার্কের কোয়েশ্চেন। তাহলে তুমি একটু, যেহেতু খ মার্ক 2 মার্কের কোয়েশ্চেন, তাহলে একটু ইয়া করে লিখতে হবে যে প্রত্যেকটা ফুলকা দেখতে আমরা জানি কি সুতার মতো, প্রত্যেকটা ফুলকা দেখতে সুতার মতো, এবং এক একটা হলোব্রাঙ্ক, এবং আমরা জানি কি এক একটা হলোব্রাঙ্ক হচ্ছে এক একটা হলোব্রাঙ্ক এক একটা হলোব্রাঙ্ক দেখো কি বললাম, তাহলে এক একটা তোমার প্রত্যেকটা ফুলকা দেখতে সুতার মতো, এবং এক একটা হলোব্রাঙ্ক, হ্যাঁ, এক একটা, এটাকে বলে একটা হলোব্রাঙ্ক বলি, প্রত্যেকটা ফুলকাকে বলে একটা হলোব্রাঙ্ক। কারণ প্রত্যেকটা ফুলকা হচ্ছে কি দুইটা সদৃশ অংশ নিয়ে তৈরি, প্রত্যেকটা সদৃশ অংশকে নামই হিমিব্রাঙ্ক। হিমি অর্ধেক, মানে প্রত্যেকটা ফুলকার অর্ধেককে আমরা হিমিব্রাঙ্ক বলি। তাহলে এটা তুমি প্রথম কথা ডেফিনেশন দিয়েছিলাম। তারপরে তুমি তারপর তুমি ইয়াটাই ইয়া করে দাও, তারপর তুমি হচ্ছে তোমার আমরা যে ফুলকা দিয়ে কি ফুলকার কাজটা একটু ব্যাখ্যা করো। হ্যাঁ, যেহেতু 2 মার্কের কোয়েশ্চেন, তুমি
প্রথমে হিমিব্রাগ নিয়ে বলো, তারপর কাজটা নিয়ে একটু বলো, তাইলেই হবে। তারপর দেখো উদ্দীপকের প্রাণীর দর্শন এককের নাম কি বলো। এই উদ্দীপকের প্রাণীটার দর্শন এককের নাম কি, কি চাইছে? ওমাটিডিয়াম। এককের নাম ওমাটিডিয়াম, মানে এক বচনে ওমাটিডিয়াম, বহু বচনে ওমাটিডিয়া বলি। ওমাটিডিয়াম। তার মানে ওমাটিডিয়ামের ছবিটা সুন্দর করে ওমাটিডিয়াম ছবিটা এঁকে ফেলবা, যে কর্নিয়া থাকে, কর্নেজেন কোষ থাকে, হ্যাঁ, ক্রিস্টালাইন কোন কোষ থাকে, তারপর রঞ্জক আবরণী থাকে, র্যাবডোম থাকে, হ্যাঁ, স্নায়ুতন্ত্র থাকে। তাহলে এই জিনিসটা সুন্দর করে ছবিটা এঁকে ফেলো, তোমাদের বইতে সুন্দর করে ছবিটা আছে। 12 প্র্যাকটিস এবং কি ছবি আঁকা থেকে শুরু করে, ছবির লেভেলিং থেকে শুরু করে, এবং চিত্রে ওমাটিডিয়াম এই কথাটাও কি পেন্সিল দিয়ে লিখবা। হ্যাঁ, তাহলে ছবিটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে, এবং তোমার লেভেলিংটা অলওয়েজ ডান পাশে। তারপর দেখো উদ্দীপকের শেষের লাইনটা বিশ্লেষণ করো। শেষের লাইন কি চাইছে? উদ্দীপকের শেষের লাইন মানে কি? অ্যাপোজিশন আর সুপারপোজিশন। অ্যাপোজিশন আর সুপারপোজিশন চাইছে, মানে অ্যাপোজিশন সুপারপোজিশন ব্যাখ্যা করতে হবে তোমাকে। এখন দেখো আমি সুপারপোজিশনটা পড়াই দিই এবং দুইটা ছবি আঁকবা, হ্যাঁ, দুইটা ছবি বইতে আছে, আমি কিভাবে মনে রাখবো একটু খেয়াল করো। সুপারপোজিশন কি স না? সুপারপোজিশন কি স আছে, তাহলে স দিয়ে সব মনে রাখবা। স দিয়ে সবকে, যেমন এক নম্বর কি স্বল্প আলো বা স্তিমিত আলো, স্বল্প বা স্তিমিত আলো, স্বল্প বা স্তিমিত আলো। তারপর এখানে প্রতিটি র্যাপডোমে মানে প্রতিটা একটা র্যাপডোমের মধ্যে একটি র্যাপডোমে সব আলো আসবে, সব আলো। এখন আমরা সব আলো মানে কি বুঝি? আলো তোমার প্রতিসরণ বা প্রতিফলন ক্ষেত্রে আমরা দুই ধরনের আলো দেখতে পাই। দুই ধরনের আলো কি বলো? একটা হচ্ছে উলম্ব আলো, আর একটা কি তির্যক আলো। অর্থাৎ উলম্ব প্লাস তির্যক দুই ধরনের আলোই এখানে একটা র্যাপডোমে এসে পড়বে। এখানে বলতে সব আলো, সব আলোর মধ্যে সব আলোর মধ্যে কিন্তু আছে। আর একটা কি মনে রাখবা, যে এখানে রঞ্জক আবরণী গুলো কি হবে? রেটিনাল রঞ্জক আবরণী, আইরিশ রঞ্জক আবরণী গুলো এখানে কি হয়? সংকুচিত না প্রসারিত? তাহলে এটাও কিন্তু সংকুচিত হয়। রঞ্জক আবরণী সংকুচিত হবে, রঞ্জক আবরণী সংকুচিত হবে। সংকুচিত স, কথা ক্লিয়ার? সংকুচিত কিন্তু স। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস কি আছে, যে এখানে সম্পূর্ণ বিম্ব গঠিত হবে। এখানে তুমি সম্পূর্ণ বিম্বটা পাবা, একটা এক বস্তুর সম্পূর্ণ বিম্ব পাবা, বস্তুর সম্পূর্ণ বিম্ব পাবা। তাহলে এটা দেখো সব স, দেখো সুপারপোজিশন সব স দিয়ে মনে রাখবা। সুপারপোজিশন স, স্বল্প বা স্তিমিত আলো স, সব আলো একটা র্যাপডোমে সব আলো এসে পড়বে, মানে উলম্ব এবং তির্যক দুই আলোই একটা র্যাপডোমে এসে পড়বে। কিন্তু অ্যাপোজিশনে কি উল্টা, অ্যাপোজিশন শুধুমাত্র প্রত্যেকে শুধু উলম্ব আলোটা পায়, কোনো তির্যক আলো কিন্তু পায় না। তারপর রঞ্জক আবরণী কি এখানে সংকুচিত, এখানে কি প্রসারিত হবে। এখানে সম্পূর্ণ বিম্ব, এখানে কি খন্ড, অ্যাপোজিশনে খন্ড খন্ড করে হবে। এখানে বলছে মোজাইক, মোজাইকের মতো নকশা নকশা হয়। আর এখানে কি স্বল্প আলো, আর এখানে কি তীব্র আলোতে হবে। তাহলে এই কথাগুলা, তাহলে এইভাবে তুমি ছবি আঁকবা, সুপারভিশন কি হয় ব্যাখ্যা করবা, অ্যাপোজিশন কি হয় ব্যাখ্যা করবা। ঠিক আছে, তাহলে এইভাবে যদি তুমি ছবি এঁকে ব্যাখ্যা করো, তাহলে তুমি এখানে 4-এ 4 পাবা। ঠিক আছে, আর যদি ছবি না দাও তাহলে তোমার এখানে 4 জীবনও দিবে না। তাহলে সুপারভিশন অ্যাপোজিশন অবশ্যই ছবি দিতে হবে। এটা এটা দেখো, এটা আমরা দেখতেই পাচ্ছি কোনটা কি, হ্যাঁ, তাহলে দেখাই যাচ্ছে কোনটা কি। তাহলে এটা কি? ক হচ্ছে তোমার দেখতেই পাচ্ছি, ক হচ্ছে ঘাস ফড়িং, ক হচ্ছে ঘাস ফড়িং, আর খ হচ্ছে কি রুই মাছ। ক হচ্ছে ঘাস ফড়িং আর খ হচ্ছে রুই মাছ। তাহলে ঘাস ফড়িং আর রুই মাছ নিয়ে তাহলে একটু খেয়াল করো, ফুলকা রেখার জিনিসটা কি, একটু খেয়াল করো ফুলকা রেখার জিনিসটা কি। এটা তোমরা, আমি ছবিটা আঁকি, ছবিটা আঁকলে ভালো করে বুঝবা, সংজ্ঞা দিবা, মানে আমি ছবিটাকে বুঝাই দিচ্ছি আর কি, কিভাবে বুঝছে আর কি। হ্যাঁ, ধরো একটা ফুলকা সূত্র, তাহলে দেখো, তাহলে এটার নাম হচ্ছে, এটা হচ্ছে তোমার ফুলকা সূত্রগুলা, হ্যাঁ, ফুলকা সূত্র, এগুলো হচ্ছে ফুলকা সূত্র। আর এই নিচের অংশটার নাম কি? নিচের অংশ ফুলকা আর্চ, নিচের অংশটা হচ্ছে ফুলকা আর্চ। তাহলে দেখো ফুলকা আর্চ থেকে একটা কাটার মতো, দেখো লম্বা একটা পাতলা, এটা দেখো কাটার মতো গঠন বেড়েছে, কাটার মতো। এটার নামই হচ্ছে কি? কাটার মতো অংশটার নামই ফুলকা রেখার। কাটার মতো অংশটার নামে কি? ফুলকা রেখার। ওকে, তো সংজ্ঞাটা কি লিখবা? তাহলে আমি দেখাই দিলাম, দেখো, অর্থাৎ ফুলকা আর্চের অন্ত কিনারা, ফুলকা আর্চের মানে ভিতর থেকে, অন্ত কিনারা থেকে, ফুলকা আর্চের অন্ত কিনারা প্রসারিত হয়ে, ফুলকা আর্চের অন্ত কিনারা প্রসারিত হয়ে কাঁটাযুক্ত যে পাতলা গঠন তৈরি করে, সেটার নামে কি? ফুলকা রেখার। তার মানে ফুলকা রেখা ফুলকা আর্চের একটা প্রলম্বিত অংশ। তো সংজ্ঞাটা তোমরা বইয়ের মতো করে লিখবা।
ফুলকা আর্চ হচ্ছে ফুলকা রেখার হচ্ছে ফুলকা আর্চের অন্ত কিনারা থেকে যে তোমার প্রসারিত হয়ে কাটা যুক্ত যে পাতলা একটা গঠন তৈরি, সেটার নামে ফুলকা রেখার। তারপরে দেখো পুঞ্জাক্ষী আর সরলাক্ষী পাঠ্য হয়েছে। পুঞ্জাক্ষী তো মানে কি, এই যে ঘাস ফড়িংয়ের চোখ, আর সরলাক্ষী মানে কি, মেরুদণ্ডী প্রাণীদের চোখ। মেরুদণ্ডী প্রাণীদের চোখ আমাদের চোখের মতো আর কি। হ্যাঁ, পার্থক্য তোমাদের বইতেই আছে এটা। আমি দুই একটা কথা বলে দিই। যেমন দেখো, আমরা জানি কি পুঞ্জাক্ষী থাকে তোমার কি ঘাস ফড়িংয়ের মাথার দুই পাশে, আর সরলাক্ষী থাকে মেরুদণ্ডী প্রাণীদের মাথার দুই পাশে কোটরের ভিতরে। যেমন দেখো আমাদের চোখ কি একটা গর্তের মধ্যে ঢুকানো কোটর। তারপর দেখো পুঞ্জাক্ষীর পার্ট গুলো বলবো, পুঞ্জাক্ষীতে কি কি আছে, যে তোমার এই যে কর্নিয়া, র্যাপডোম, তারপর কর্নিয়া যেন কোষ, হ্যাঁ যা যা আছে এগুলো বলবো। সরলাক্ষীর মধ্যে কি কি থাকে, স্ক্লেরা থাকে, কোরয়েড থাকে, রেটিনা থাকে, লেন্স থাকে। হ্যাঁ, আমাদের চোখের যে যে পার্ট গুলো আর কি, পার্ট গুলোর নামগুলো লিখবা। তারপর দেখো পুঞ্জাক্ষীর একটা একক আছে, পুঞ্জাক্ষীর এককে আমরা কমাটিডিয়াম বলি। বাট সরলাক্ষীর কিন্তু কোনো একক নাই, সরলাক্ষী নিজে একটা একক, সরলাক্ষীর আলাদা কোনো একক নাই। কথা বুঝতে পারছো? তারপর তোমার হচ্ছে আমরা জানি কি পুঞ্জাক্ষীর মধ্যে কি স্ক্লেরা কোরয়েড থাকে না, স্ক্লেরা কোরয়েড থাকে না। কিন্তু সরলাক্ষীর মধ্যে কি থাকে, সরলাক্ষীর মধ্যে স্ক্লেরা কোরয়েড থাকে। তাহলে এই জিনিসগুলো 4টা 5টা পার্থক্য লিখবা। খ নাম্বার কোশ্চেনে পার্থক্য আসলে 4টা বা 5টা পার্থক্য লিখলেই এনাফ। হ্যাঁ, তারপরে খেয়াল করো হচ্ছে তোমার, এখন বলো ক এবং খ এর চলন অঙ্গের বৈসাদৃশ্য। ক এর চলন অঙ্গের নাম কি, খ এর চলন অঙ্গের নাম কি বলো? ক এর চলন অঙ্গের নাম কি আর খ এর চলন অঙ্গের নাম কি বলো? ক এর চলনাঙ্গের নাম কি, খ এর চলনাঙ্গের নাম কি বলো? ক এর চলনাঙ্গ, খ এর চলনাঙ্গ। তাহলে এটা তোমার সুন্দর করে লিখবা। ক এর চলনাঙ্গ হচ্ছে তোমার কি, ক এর চলনাঙ্গ হচ্ছে তোমার কি সন্ধিপদী পা। ক এর চলনাঙ্গ কি সন্ধিপদী পা। তবে এই যে তুমি চিনতে পারছো কিনা, তুমি যে ক যে সন্ধিপদী পা, তারপর খ কি, খ হচ্ছে তোমার বলবা হচ্ছে খ এর চলনাঙ্গের নাম কি, মেইনলি পাখনা। এক কথায় বলে পাখনা বলতে হবে। হ্যাঁ, পাখনা। তাহলে তোমার ক এর তোমার তাহলে আগে লিখবা যে ক হচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িং এর চলনাঙ্গ হচ্ছে সন্ধিপদী পা। খ হচ্ছে রুই মাছ, রুই মাছের চলনাঙ্গ হচ্ছে পাখনা। এই কথাটার জন্য তোমার 1 মার্ক। কোনো সাংকেতিক ভাষা তোমার রাখা যাবে না, তুমি পাঠ্যবই লিখতে পারবে না, ক খ এর পাঠ্যবই কখনো করা যাবে না। ক খ জিনিসটাকে আগে তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। কখনোই সাংকেতিক ভাষা রাখা যাবে না, সাংকেতিক ভাষাগুলো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো সন্ধিপদী পা আর পাখনা, তাহলে একটু খেয়াল করো। সন্ধিপদী পা, যেমন আমরা জানি কি পা থাকে কয় জোড়া, পা থাকে নর্মালি 3 জোড়া, পা থাকে নর্মালি 3 জোড়া। আর পাখনা কয় ধরনের আছে, পাখনা হচ্ছে 5 ধরনের পাখনা আছে, পাখনা আছে 5 ধরনের। আর প্রত্যেকটা পায়ের মধ্যে কয়টা খন্ড, আমি সংক্ষেপে লিখতেছি। প্রত্যেকটা পায়ে আমরা জানি কয়টা খন্ড থাকে, প্রত্যেকটা পায়ে 5টা খন্ড থাকে। আর পাখনার মধ্যে আমরা কি জানি, পাখনা রশ্মি থাকে, পাখনার মধ্যে থাকে পাখনা রশ্মি। এই যে পাখনা রশ্মি, হ্যাঁ এই যে এরকম ছোট ছোট এরকম পাখনা রশ্মি থাকে, পাখনা রশ্মি। তারপর তোমার সন্ধিপদী পায়ের মধ্যে নখর থাকে, নখ থাকে আর কি, নখর থাকে। আর এখানে কি নখর থাকে না, এখানে থাকে না, এটা একটা পার্থক্য হয়ে গেল। তারপরে সন্ধিপদী পা পাখনা ওরা চলাচল করা ছাড়া, মানে চলন অঙ্গ ছাড়া ওদের আর কি কাজ আছে, যেমন সন্ধিপদী পা চলন অঙ্গ ছাড়াও সে কি করে, খাদ্যটা ধরতে সাহায্য করে, খাদ্য ধরতে সাহায্য করে, খাদ্য ধরতে সাহায্য করে। আর এদিকে তোমার পাখনাটার কাজ কি, পাখনার কাজ তোমার চলন অঙ্গ ছাড়া সে কি করে, ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, ভারসাম্য রক্ষা। তাহলে এই কথাগুলো তোমার আইডেন্টিফাই করে লিখলেই হবে। হ্যাঁ, এগুলো লিখলে হবে এবং সাথে ছবিগুলো এঁকে দিবা। সন্ধিপদী পা, এই যে ছবিটাকে সন্ধি পা দেখাই দিবা, আর এটা একে তোমার এই যে পাখনাগুলো দেখা দিবে, যে পিছনটা হলো পুচ্ছ পাখনা বা লেজ যেটাকে বলি পুচ্ছ পাখনা, যেটা মেইন চলনাঙ্গ। হ্যাঁ, তাই যে এগুলো সব পাখনা, সব এগুলো পাখনা, শ্রোণী পাখনা, হ্যাঁ সব হলো পাখনা, বক্ষ পাখনা, সব পাখনা। তারপরে বলো উদ্দীপকের প্রাণীদের রক্ত সংবন্ধন কি একই ধরনের কিনা বলো। কয়ের রক্ত সংবন্ধন মানে ঘাস ফড়িংয়ের রক্ত সংবন্ধন কেমন, আর রুই মাছের রক্ত সংবন্ধন কেমন, তোমার মতামত দাও। উদ্দীপকের প্রাণীদ্বয়ের রক্ত সংবহনতন্ত্র কি একই ধরনের কিনা বলো। উদ্দীপকের প্রাণীদ্বয়ের রক্ত সংবহনতন্ত্র একই কিনা, তোমাদের মতামত, তোমাদের মতামত দাও। তাহলে কি একই না, তাহলে একইটা বলার তাহলে আগে তোমাকে বলতে হবে কোনটার কি। তাহলে আমরা জানি কি ঘাস ফড়িংয়ের হলো মুক্ত, তাহলে ঘাস ফড়িংয়ের হলো মুক্ত, আর রুই মাছেরটা তাহলে কি বদ্ধ। তাহলে ঘাস ফড়িংয়েরটা মুক্ত, রুই মাছেরটা বদ্ধ। তাহলে মুক্ত রক্ত সংবহন আলোচনা করবা। তাহলে মুক্ত তাহলে কি, যেহেতু তোমার ঘাস ফড়িংটা মুক্ত, রুই মাছটা বদ্ধ, তার মানে উদ্দীপকের প্রাণীদের রক্ত সম্বন্ধ কি একই ধরনের না। এটার জন্য তোমার 1 মার্ক, যে তুমি যে বলছো যে কোনটা কি, তুমি যে কোনটা বলছো সেটাই হলো তোমার 1 মার্ক। তারপর তুমি এখন ব্যাখ্যা করো রুই মাছ ঘাস ফড়িং মুক্ত রক্ত সম্বন্ধটা ব্যাখ্যা করো। মুক্ত রক্ত সম্বন্ধ আমরা জানি কি আছে, মুক্ত রক্ত সম্বন্ধে তোমার হচ্ছে কি থাকে,
রক্তবাহিকা, হৃৎপিণ্ড আর সাইনাস বা প্রকোষ্ঠ থাকে। আর ওদিকে তোমার কি রুই মাছের মধ্যে মানে বদ্ধের মধ্যে কি থাকে, আমি পার্থক্য করে বলতে এবার তোমরা আলাদা আলাদা করে লিখবা। রুই মাছের মধ্যে যেমন কি থাকে, তোমার হৃৎপিণ্ড থাকে, রক্তবাহিকা থাকে, হৃৎপিণ্ড আর রক্তবাহিকা। আর তাহলে আমরা ঘাসফড়িংয়ের মুক্ত রক্ত সঙ্গে 3 ধরনের প্রকোষ্ঠ পাই, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসারাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। আর সাথে তোমার এই যে রক্তবাহিকা আর হৃৎপিণ্ড। আর রুই মাছের ক্ষেত্রে আমরা কি পাবো, বা বদ্ধ রক্ত সঙ্গে আমরা কি পাবো, ধমনী, শিরা, কোষিক চালিকা। তাহলে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে রক্তটা তোমার গহ্বরের মধ্যে চলে আসে, কিন্তু রুই মাছের মধ্যে রক্ত ঘন গহ্বরে আসে না। রুই মাছের ক্ষেত্রে বা মুক্ত রক্ত সংবহনে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে রক্তটা সরাসরি দেহকোষের সংস্পর্শে আসবে, কিন্তু রুই মাছের ক্ষেত্রে কি সরাসরি রক্তটা দেহকোষের সংস্পর্শে আসবে না। তাহলে এইভাবে সুন্দর করে তাহলে আমার মুক্ত সংবহনের বৈশিষ্ট্যগুলো কি কি, সাথে ছবিটা এঁকে দিবা, মানে ঘাসফড়িংয়ের রক্ত ছবিটা এঁকে দিবা। আবার রুই মাছের বদ্ধ রক্ত সংবহন একটা নতুন বইতে একটা ছবি আছে, এই ছবিটা সুন্দর করে এঁকে দিবা। ছবি সহ দিলে তুমি এখানে 4-4 পাবা, আদারওয়াইজ 4-4 জীবনও দিবে না। এখানে 4-4, তাহলে আদারওয়াইজ জীবনও দিবে না। কথা বুঝতে পারছো? তাহলে তোমার এই জিনিসটা তোমরা খুব সুন্দর করে লিখবা। মানুষের কোনটা বলতো, মানুষের কি মুক্ত না বদ্ধ? মানুষের রক্ত সংবহন কোনটা, মুক্ত না বদ্ধ বলতো? আমাদের মানুষের কোনটা, মুক্ত না বদ্ধ? মানুষের হচ্ছে তোমার বদ্ধ। তাহলে একটু খেয়াল করো যে কোনটি ঘাসফড়িং এর মস্তিষ্কের বহিকঙ্কালের অংশ, বলো। অংশ 9 বলছে, যে মস্তিষ্কের বহিকঙ্কালের অংশ 9 কোনটা। তাহলে একটু দেখো, চেনা অংশ, ক্লাইপেস অংশ, তোমাদের ওসিলিটা অংশ না, হ্যাঁ ওসিলিটা অংশ না, ভার্টেক্সও কিন্তু অংশ। তো লেবিওরোহিতার আইস কেমন, লেবিওরোহিতার আইস কেমন আমরা জানি, বলো সাইক্লয়েড মানে গোলাকার। তাহলে সাইক্লয়েড এবং টিনয়েড দুইটাই তুমি কার ক্ষেত্রে পাবা, সাইক্লয়েড টিনয়েড দুইটাই পাবো হচ্ছে কার ক্ষেত্রে, দুইটাই পাবো হচ্ছে তোমার অ্যাক্টিনোপটারিজিতে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, অ্যাক্টিনোপটারিজিতে তুমি সাইক্লয়েড টিনয়েড পাবা। গ্যানোয়েড কার মধ্যে পাবা, গ্যানোয়েড মনে রাখবা জিএস, মনে রাখবা জিএস। জিতে গ্যানোয়েড, এসতে মনে রাখবা সার্কোপটারিজি, এসতে মনে রাখবা সার্কোপটারিজি, মানে জিএস মানে জেনারেল সেক্রেটারি, হ্যাঁ সার্কোপটারিজি। তাহলে জিএস মনে রাখবা, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আইস কিন্তু পরীক্ষায় খুবই কমনলি আসে, হ্যাঁ আইসগুলা। জিএস দিয়ে মনে রাখবা। আর প্লাকোয়েডটা কার ক্ষেত্রে থাকে, প্লাকোয়েডটা পিসি মনে রাখবা, পার্সোনাল কম্পিউটার পিসি। পি তে প্লাকোয়েড, সি তে আমরা কার মধ্যে পাই, কন্ড্রিস্থিসে, হ্যাঁ কন্ড্রিস্থিসে পাই, কন্ড্রিস্থিস, ওকে কন্ড্রিস্থিস। তাহলে এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট যে কার মধ্যে কোন আইস পাওয়া যায়। আমি যদি তোমাদের বলছি কন্ড্রিস্থিস, অ্যাক্টিনোপটারিজিস আর পার্থক্য লিখবা, তাহলে পার্থক্য এইভাবে লিখবা। একটা পার্থক্য লিখবা কঙ্কাল, অন্তঃকঙ্কাল কেমন, একটা পার্থক্য লিখবা আইসের পার্থক্য লিখবা, আরটা লিখবা লেজের পার্থক্য, কার মধ্যে কোন লেজ পাওয়া যায়, আরটা লিখবা উদাহরণ লিখবা। আর পটটা যেটা পার্থক্য বানানো যায়, কারণ কন্ড্রিস্থিসে পটকা থাকে না, অ্যাক্টিনোপটারিজিস সার্কোপটারিজিস পটকা থাকে। তাহলে এগুলো তোমার বই থেকে মিলে একটা পার্থক্য বানাই ফেলবা। তো রুই মাছের ফুলকার অবস্থান কোথায়, আমরা সবাই জানি রুই মাছের ফুলকা কই থাকে, বক্ষদেশীয় প্রকোষ্ঠ, উদরীয় প্রকোষ্ঠ, কোনটাই না, মানে কি ব্রাঙ্কিয়াল প্রকোষ্ঠ থাকে, ব্রাঙ্কিয়াল প্রকোষ্ঠ। এটা বলো কিসের ছবি, রুই মাছের কি হৃৎপিণ্ডের ছবি, হ্যাঁ এটা রুই মাছের হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ডের ছবি। দেখো রুই মাছের হৃৎপিণ্ড, দেখো রুই মাছের হৃৎপিণ্ড কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, রুই মাছের হৃৎপিণ্ড কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কিনা বলো। রুই মাছের হৃৎপিণ্ড তো প্রকোষ্ঠ থাকে 2টা, মেইনলি প্রকোষ্ঠ থাকে 2টা, হ্যাঁ অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। তার মানে প্রথমটা সঠিক না। পেরিকার্ডিয়াল গহ্বর থাকে সঠিক, কারণ কার্ডিয়াল মানে হৃৎপিণ্ড, একমুখী রক্ত, কারণ রুই মাছের মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবাহটা কি একমুখী, তার মানে তোমার সঠিক হচ্ছে 2 আর 3, গ গ হচ্ছে সঠিক 2 আর 3। তারপরে খেয়াল করো, তোমার এই প্রাণীটা এটা কি ঘাসফড়িং এর ছবি, তাহলে ঘাসফড়িং কোন শ্রেণী, আমরা জানি ঘাসফড়িং মানে পোকা, ঘাসফড়িং এক ধরনের পোকা। আর আমরা জানি পোকা কোন শ্রেণীর মধ্যে পড়ে, পোকা হচ্ছে কি ইনসেক্টা, হ্যাঁ আমরা জানি অলওয়েজ পোকা কার মধ্যে পড়ে, ইনসেক্টার মধ্যে। তারপরে খেয়াল করো, তাহলে ঘাসফড়িং এর দেহ গহ্বরের নাম কি বলো, তোমরাই বলো। ঘাসফড়িং এর দেহ গহ্বরের নাম আমরা সবাই জানি কি, হিমোসিল। ঘাসফড়িং এর দেহ গহ্বরের নাম হচ্ছে কি, হিমোসিল, হ্যাঁ হিমোসিল হচ্ছে দেহ গহ্বরের নাম। হিমো মানে রক্ত, রক্তপূর্ণ গহ্বর। এটা বলো এক্স চিহ্নিত অংশের নাম কি। দেখো আগে দেখো সুতার মতো যে অংশগুলো, এটা কি এগুলা কি, সুতার মতো অংশগুলো হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, সুতার মতো অংশগুলো হচ্ছে কি ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা। এখন আমরা জানি কি ম্যালপিজিয়ান নালিকা কার আর কার মাঝখানে থাকে, ম্যালপিজিয়ান নালিকা মেসেন্টেরন আর হচ্ছে পশ্চাৎপৈশিক নালী, মাঝখানে থাকে উপরে থাকে মেসেন্টেরন আর বা পাকস্থলী যেটাকে বলি, আর শেষের দিকে থাকে পশ্চাৎপৈশিক নালী।
পশ্চাৎ পৌষ্টিকনালী। পশ্চাৎ পৌষ্টিকনালী দুইটার মাঝখানে, তাহলে পশ্চাৎ পৌষ্টিকনালী আর হচ্ছে মেসেন্টারনের মাঝখানে থাকে হচ্ছে তোমার কি এই ম্যালপিজের নালিকাটা। আমরা সবাই জানি, তার মানে অ্যান্সার কি এক্সটেনশন অংশটা মেসেন্টারন। তাহলে এখন মেসেন্টারনের কাজ কি বলো? কারণ প্রাচীরে বিদ্যমান বিলাই থাকে, যেমন খাদ্য সার শোষণ করে সঠিক, লুমিনে খাদ্য পরিপাক করে, এটাও সঠিক। এখন দেখো এর মাধ্যমে খাদ্যবস্তু ক্রপে পৌঁছায়, তার মানে কি বলছে মেসেন্টারন থেকে ক্রপে যাবে, মানে মেসেন্টারন থেকে ক্রপে যাবে নাকি ক্রপ থেকে মেসেন্টারন খাদ্য যাবে বলো তো? কারণ ক্রপ থাকে আগে, ক্রপের পরে থাকে মেসেন্টারন, তার মানে খাবার এখানে উল্টা বলছে। তার মানে খাবার যাবে হচ্ছে কি ক্রপ থেকে মেসেন্টারনে, কথা বলছো, খাবার যাবে উল্টা কি ক্রপ থেকে মেসেন্টারন, এটা ভুল। তার মানে শর্ট অ্যান্সার কি 1 আর 2, 1 আর 2 হচ্ছে অ্যান্সার। এটা একটু বলো, রুই মাছের পুচ্ছ পাখনা কেমন ধরনের? রুই মাছের পুচ্ছ পাখনা কেমন ধরনের? আমরা সবাই জানি রুই মাছের পুচ্ছ পাখনা কি হোমোসার্কাল, হোমোসার্কাল। আর আমরা হেটেরোসার্কাল কার পাই? খুবই ইম্পর্টেন্ট, হেটেরোসার্কাল কার পাই? কন্ড্রিক থিজের হচ্ছে হেটেরোসার্কাল, কন্ড্রিক থিজের হচ্ছে হেটেরোসার্কাল। আর ডাইফিসার্কাল কার পাই? সার্কোপটারিজি, সার্কোপটারিজির ক্ষেত্রে আমরা তোমার কি পাই? ডাইফিসার্কাল। তাহলে এটাও কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট, পুচ্ছ পাখনা কার কেমন, খুবই খুব ইম্পর্টেন্ট এগুলা কিন্তু, কার মধ্যে কেমন পাওয়া যায়, খুবই খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কার মধ্যে কেমন পাওয়া যায়। তারপর দেখো চিত্রের গঠন, এটা কিসের ছবি বলো তো? এই ছবিটা কিসের ছবি মনে হচ্ছে বলো? এই যে ছবিটা দেখতে এটা কিসের ছবি বলো? দাঁত দাঁত আছে, দাঁত আছে, তার মানে কিসের ছবি বললাম না? তোমার এই ছবি কিন্তু তোমার আঁকার দরকার নাই, কিন্তু কথা হচ্ছে দেখো তোমার যদি দেখা থাকে, তুমি যদি দেখে থাকো কখনো, তাহলে তুমি অবশ্যই পারবা। এটা কি মুখভঙ্গ বললে হবে? এটা স্পেসিফিক বলো, স্পেসিফিক বলো, এটা মুখভঙ্গ বললে হবে? ম্যান্ডিবলের ছবি, দাঁত আছে, ম্যান্ডিবলের মধ্যে দাঁত থাকে, তার মানে এই ছবিটা হচ্ছে ম্যান্ডিবলের ছবি। এটা কি ম্যান্ডিবলের ছবি, ছবিটা হচ্ছে ম্যান্ডিবলের ছবি। ম্যান্ডিবল তার মানে দাঁত থাকে, তার মানে তার মানে আমরা এটা কার মধ্যে পাবো? ঘাস ফড়িং এর মধ্যে পাবো। দেখো এই কোশ্চেন গুলো খেয়াল করো, তুমি যদি ধরো ঘাস ফড়িং এর মধ্যে সবগুলো ছবি একবার দেখো, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। ঘাস ফড়িং এর মধ্যে আমরা এরকম তোমার ম্যান্ডিবল পাই। তা মুক্ত গঠনের কাজ কি? যেহেতু ম্যান্ডিবল, ম্যান্ডিবল দিয়ে খাদ্য চর্বণ করে, খাদ্য কর্তন করে, তার মানে 1 আর 2 হচ্ছে অ্যান্সার, স্বাদ গ্রহণ করে না। তারপর এটা বলো, যে দেখো 8 দিন বয়সী কাঠপোনাকের নাম কি? 8 দিন বয়সী কাঠপোনাকে ধানী পোনা বলে। ঘাস ফড়িংতে এক বিশেষ নালিকার মাধ্যমে রেচন পদার্থ সৃষ্টি হয়, যা পায়ুপথে দেহের বাইরে নিষ্কাশিত হয়। তার মানে এখানে এই যে নালিকাটার নাম কি বলো? বিশেষ নালিকার নাম মানে কি? বিশেষ নালিকা মানে কি এটা বলো? বিশেষ নালিকা মানে কি এটা? মেলপিজের নালিকা। বিশেষ নালিকা মানে মেলপিজের নালিকা। আর উল্লেখিত নালিকার সঞ্চিত পদার্থের নাম কি? ইউরিয়া, এটাও হবে। ইউরিক অ্যাসিড, এটাও সঠিক। ইউরেট, এটাও সঠিক। তাহলে 3টা হবে অ্যান্সার, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তারপর বলো রুই মাছের শিরাতন্ত্র, রুই মাছের শিরাতন্ত্রে কি থাকবে? শিরার মধ্যে আমরা অলরেডি আমরা নর্মালি জানি কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, সঠিক, এটা কার্বন যুক্ত রক্ত থাকে। তারপর আমরা জানি রুই মাছের মধ্যে বৃক্কীয় পোর্টালও থাকে, রেনাল পোর্টাল, আরে হেপাটিক পোর্টালও থাকে, রেনাল পোর্টাল, তার মানে বৃক্কীয় পোর্টাল সঠিক। আর সার্কিউলার সেফালিকাস কি শিরাতন্ত্রের পার্ট না ধমনীতন্ত্র? সার্কিউলার সেফালিকাস হচ্ছে ধমনীতন্ত্রের পার্ট, সার্কিউলার সেফালিকাস হচ্ছে ধমনীতন্ত্রের পার্ট। হ্যাঁ, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে কি 1 আর 2। 1 আর 2 সঠিক অ্যান্সার, কারণ তোমার সার্কিউলার সেফালিকাস আমরা ধমনীতন্ত্রের পাই। এখন আসো চতুর্থ অধ্যায়, রক্ত এবং সঞ্চালন। হ্যাঁ, কি কি পড়বা? খুবই ইম্পর্টেন্ট অধ্যায় রিটেনের জন্য। 1 নম্বর রক্ততঞ্চন, রক্ততঞ্চনটা ভালো করে পড়বা। তারপর হচ্ছে রক্তকণিকার কাজ, রক্তকণিকার কাজ। তারপর তোমার হৃৎপিণ্ডের ছবি, খুব ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছবি, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছবি মাস্ট, ছবি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তারপর তোমার হচ্ছে কার্ডিয়াক সাইকেল, ছবি সহ, ছবি সহ, খুব ইম্পর্টেন্ট। তারপর তোমার হচ্ছে আমরা জানি কি মানুষের মানুষের রক্ত সংবহন, খুব ইম্পর্টেন্ট। মানুষের রক্ত সংবহন মানে মানুষের সংবহনতন্ত্র আর কি। মানুষের রক্ত সংবহন যে 4 ধরনের আছে, 4 ধরনের ফ্লো চার্টটা পড়বা। আমরা জানি কি 4 ধরনের, হ্যাঁ, যে সিস্টেমিক, পালমোনারি, হ্যাঁ, তারপর তোমার আছে কি করোনারি, আর একটা কি পোর্টাল। এই 4 ধরনের তোমার কি পড়বা, তোমার এগুলো ফ্লো চার্ট গুলা ভালো করে পড়বা, এগুলো থেকে সৃজনশীল কোশ্চেন আসে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে এখানে পেসমেকার ছবি লাগবে,
পেসমেকারের ছবি, মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, এই দেখো যে যেটা বলছো মিমি, যে ভাইয়া হার্টের লম্বচ্ছেদের ছবিটা ইজি, এটা তুমি ইউটিউবে সার্চ দিয়ে, বুঝছো, ইউটিউবে এগুলো আছে, হ্যাঁ, কিভাবে ইজিলি ড্র করা যায়, হ্যাঁ, এগুলো ছবি মানে ভিডিও আছে, এটা একটু তুমি ইউটিউব থেকে দেখে নিও, হ্যাঁ, ইউটিউবে তুমি সার্চ দিলে পাবা। মায়োজেনিক নিয়ন্ত্রণ, আরটা তোমার হচ্ছে এখানে এনজাইনা, খুব ভালো করে পড়তে হবে, এনজাইনা হার্ট অ্যাটাক, এনজাইনা হার্ট অ্যাটাক খুব ভালো করে পড়বা। এনজাইনা হার্ট অ্যাটাক খুব ইম্পর্টেন্ট, মানে সব এগুলার। এনজিওপ্লাস্টি, যেটা আমরা রিং পরানো বলি, এনজিওপ্লাস্টি, এনজিওপ্লাস্টি সব খুবই, এনজিওপ্লাস্টি খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর এনজিওপ্লাস্টির ছবি আছে, এনজিওপ্লাস্টির ছবিও কিন্তু, ছবিও আঁকার চেষ্টা করবা। আর অ্যাথেরোমেটাস প্লেক, অ্যাথেরোমেটাস প্লেক কিভাবে সৃষ্টি হয়, অ্যাথেরোমেটাস প্লেক কিভাবে সৃষ্টি হয়, অ্যাথেরোমেটাস প্লেকের সৃষ্টি, অ্যাথেরোমেটাস প্লেকের সৃষ্টি কিভাবে হয়, এটারও ছবি সহ পড়বা, ছবি, ছবি সহ পড়বা অ্যাথেরোমেটাস প্লেকের। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলো যেগুলো বললাম একটু খেয়াল করো, যে রক্তরসের রক্ততঞ্চন ভালো করে পুরো, রক্তকণিকার কাজ এমনি পারো, হৃৎপিণ্ড লম্বচ্ছেদ ছবিটা অবশ্যই আঁকবা, কার্ডিয়াক সাইকেলের ছবি, মানুষের রক্ত সময় 4 ধরনের যে থাকে, এই 4 ধরনের ফ্লোচার্টটা পড়বা। তারপর তোমার হচ্ছে পেসমেকারের ছবি, হ্যাঁ, মায়োজেনিক নিয়ন্ত্রণ পড়বা, এনজাইনা হার্টের খুব ভালো করে পড়বা, আর এনজিওপ্লাস্টি, এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা, হ্যাঁ, বাকিগুলো জাস্ট রিডিং পড়বা। এখন আসো আমরা একবারে শেষ করে দিব, হ্যাঁ, আমরা পরে আরেকটা ক্লাসে ঢুকতে হবে, তো তোমাদের ছেড়ে দিব। দেখো, আশফাক সাহেব কিছুদিন ধরে বুকে ব্যথা অনুভব করায় ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার তাকে কয়েকটি টেস্ট করাতে বললেন। রিপোর্ট দেখে ডাক্তার বললেন তিনি হৃৎপিণ্ডজনিত বুকে ব্যথায় ভুগছেন। এই ধরনের বুকে ব্যথাকে হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা বলে মনে করা হয়। তার মানে কার কথা বলছে বলো? এই বুক ব্যথাটার নাম কি বলো? এই যে বলছে হার্টের পূর্বাবস্থা, তার মানে কি মিন করছে বলো? এটা তার মানে কি মিন করছে বলো? তারপরে অ্যানজাইনা, তার মানে কি অ্যানজাইনা, হ্যাঁ, অ্যানজাইনা। একটু খেয়াল করো, তার মানে অ্যানজাইনা বলছে, তার মানে একটু খেয়াল করো যে প্রথম কথা সিরাম কাকে বলে? আমরা জানি সিরাম কি। আমরা সিরাম বলতে কি বুঝি? যে রক্ত জমাট বাঁধা রক্ত থেকে যে হালকা হলুদ বর্ণের যে তরল বের হয় সেটাকে আমরা বলি সিরাম, হ্যাঁ, রক্ত জমাট বাঁধার পরে হালকা হলুদ বর্ণের যে তরল বের হয় সেটার নামে কি সিরাম। তাহলে সংজ্ঞাটা বলো, এটা যদি 1 মার্ক, যার সংজ্ঞাটা বললে হবে। আর ব্যারো রিসেপ্টর বলতে কি বোঝো? হ্যাঁ, ব্যারো মানে কি চাপ, ব্যারো মানে চাপ, আর রিসেপ্টর মানে কি স্নায়ু প্রান্ত, রিসেপ্টর মানে স্নায়ু প্রান্ত। তার মানে যেসব স্নায়ু প্রান্ত কি রক্তচাপের সাথে জড়িত, মানে রক্তচাপ বাড়ানো কমানোর সাথে জড়িত, হ্যাঁ, তাদেরকে আমরা ব্যারো রিসেপ্টর বলি। তো এইবার বলতে হবে না, মানে মেইন কথা হচ্ছে এটা, ব্যারো মানে চাপ, মানে রক্তচাপ, রিসেপ্টর মানে স্নায়ু প্রান্ত। তাহলে সংজ্ঞাটা বলতে হবে যে মানুষের রক্তবাহিকার প্রাচীরে, মানুষের রক্তবাহিকার প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত থাকে। এগুলা কি করে? রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয় এবং দেহে রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। এই সংবেদী স্নায়ুপ্রান্তের নামই কি? ব্যারোসেপ্টর। তো এটা আগে সংজ্ঞাটা দিলে, এটার জন্য 1 মার্ক। 2 মার্কে যেহেতু কোয়েশ্চেন, তাহলে একটা অনুচ্ছেদের সংজ্ঞাটা লেখো, দ্বিতীয় অনুচ্ছেদে তুমি লেখো আমরা জানি কি ব্যারোসেপ্টর 2 ধরনের, এটা উচ্চ চাপের রিসেপ্টর আর নিম্ন চাপের রিসেপ্টর। অর্থাৎ ব্যারোসেপ্টর কাজ মেইনলি কি করে? ওরা রক্তচাপ বেড়ে গেলে সেটা কমায় স্বাভাবিক করে, আর কমে গেলে সেটাকে বাড়িয়ে স্বাভাবিক করে। তাহলে এই কথাগুলো একটু বলবা। আর উচ্চ চাপের কাজ, নিম্ন চাপের কিভাবে কাজ করে আমি লাস্টে তোমাদের একটা স্লাইড দেখাই দিব, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। তারপর দেখো আশফাক সাহেব কি ধরনের সমস্যায় ভুগছেন, তাহলে বলবা কি ধরনের সমস্যা, মানে অ্যানজাইনায় ভুগতেছেন। তাহলে অ্যানজাইনা ভুগতেছেন ব্যাখ্যা করো, তাহলে অ্যানজাইনা কিভাবে হতো, মানে অ্যানজাইনা হওয়ার পিছন রহস্যটা কি? প্লেক বা ব্লক। তাহলে একটু ব্লকটা তুমি দেখাই দাও। আমরা জানি কি আমাদের রক্তনালীর ভিতরের প্রাচীরটার নাম কি? এন্ডোথেলিয়াম। রক্তনালিকার ভিতরের প্রাচীরটার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। তাহলে এন্ডোথেলিয়ামের মধ্যে কি? এন্ডোথেলিয়ামের মধ্যে কোলেস্টেরল জাতীয় চর্বি জমা হয়, কোলেস্টেরল জাতীয় চর্বি জমা হয়। তাহলে তাহলে কি হবে? তোমার কোলেস্টেরল জাতীয় চর্বি জমা হবে, কোলেস্টেরল জাতীয় চর্বি জমা হবে। এই চর্বি জমা হওয়ার পর তারপর শক্ত হবে, শক্ত হবে এবং চুনের মতো হয়ে যাবে, শক্ত এবং চুনের মতো হয়ে যাবে, হ্যাঁ, শক্ত এবং চুনের মতো হয়ে যাবে। এই যে শক্ত যে চুনের মতো হয়ে গেল, এই জিনিসটাকে আমরা কি বলি বলো? এই শক্ত চুনের মতো এই জিনিসটাকে আমরা কি বলি? অ্যাথেরোমেটাস প্লেক বলি।
আর প্রসেসটাকে বলে আর্টারিওস্ক্লেরোসিস। এই যে তোমার এই ব্লক বা প্লেক তৈরি হচ্ছে, প্রসেসটার নাম হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস, আর যে এই জিনিসটার নাম হচ্ছে অ্যাথেরোমেটাস প্লেক। অ্যাথেরোমেটাস প্লেক, অ্যাথেরোমেটাস প্লেক, বা আমরা খাঁটি বাংলা যেটা ব্লক বলি, যে তার হৃৎপিণ্ডে 2টা ব্লক ধরা পড়ছে বা 3টা ব্লক ধরা পড়ছে। হ্যাঁ, এই ব্লক মানে কিন্তু কি অ্যাথেরোমেটাস প্লেক। তাহলে এখন দেখো, তাহলে এখানে ধরো প্লেক হইলো, হ্যাঁ, ধরো নর্মালি ধরো রক্তনালীটা আগে কি ছিল, একদম ফ্রি ছিল। ফ্রি অবস্থায় যেভাবে রক্ত সঞ্চালিত হইতো, এখন এখন তোমার যেহেতু আস্তে আস্তে ব্লক হয়ে গেল, এই ব্লক হওয়া অবস্থায় কি আগের মতোই রক্ত সঞ্চালিত হবে বলো? মানে অ্যাথেরোমেটাস প্লেক হওয়ার আগে এই করোনারি ধমনীর মধ্য দিয়ে যেভাবে রক্ত সঞ্চালিত হতো, এই অ্যাথেরোমেটাস প্লেক তৈরি হওয়ার আগের মতো হবে? হবে না। তাহলে অ্যাথেরোমেটাস প্লেকটা যদি ধরো 50 থেকে 70% হয়ে যায়, তখনই তোমার কি অ্যানজাইনা শুরু হয়। তার কারণ কি? কারণ তখন হচ্ছে কি, তখন তোমার হচ্ছে এই 50-70 ব্লকের কারণে কি এখানে তোমার এই করোনারি ধমনী দিয়ে কি রক্তের ফ্লোটা কমে যায়, যার কারণে এই করোনারি ধমনী হৃৎপিণ্ডে যে কোষগুলোতে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, ওরা অক্সিজেনের অভাবে ভুগবে। মানে যে পরিমাণ অক্সিজেন দরকার সেই পরিমাণ অক্সিজেন পাবে না, যার কারণে কি তোমার অ্যানজাইনা বা বুকে ব্যথাটা হয়। তাহলে এইভাবে সুন্দর করে ব্যাখ্যা করবা যে অ্যাথেরোমেটাস প্লেক তৈরি হওয়ার মধ্যে কিভাবে ব্লকটা তৈরি হচ্ছে। হার্ট অ্যাটাক কখন হবে? যেমন ধরো এই প্লেকটা যদি ধরো হইতে হইতে ধরো 90% যদি বেশি হয়ে যায়, 90 থেকে ধরো 100% যদি হয়ে যায়, ব্লকটা হইতে হইতে ধরো একবারে হইতে হইতে যদি একবারে যদি বন্ধই হয়ে যায়, একদম 100, প্রায় 100 কাছাকাছি হয়ে যায়, তাহলে তখন কি ঘটনা ঘটবে? তখন এই ধমনীটা যে কোষগুলোতে সাপ্লাই দিতে, কোষগুলা কি অক্সিজেন পাবে না, কোষগুলো অক্সিজেন পাবে না। অক্সিজেন না পেলে কি হবে? অক্সিজেন বা কোষগুলো মারা যাবে। অক্সিজেনের অভাবে কোষগুলো যে মারা যায়, এটাকে আমরা কি বলি? হার্ট অ্যাটাক বলি। তাহলে তোমার ব্লক হইতে হইতে এমন যদি হয় যে ব্লক গুলো একদম 90% উপরে হয়ে গেল, তখন তোমার কি হবে? তোমার এই ধমনীটা, করোনারি ধমনীটা যেই কোষের মধ্যে অক্সিজেন পুষ্টি সাপ্লাই দিত, তাহলে ওই কোষগুলা কি অক্সিজেন নিউট্রিশন পাবে না, তো অক্সিজেন নিউট্রিশন হবে কি, সে মারা যাবে। তাহলে তোমার হৃৎপিণ্ডের কোষগুলা অক্সিজেন নিউট্রিশন ভাবে মারা যাওয়াকে আমরা কি বলি? হার্ট অ্যাটাক বলি। হার্ট অ্যাটাক বলি। সেম ঘটনা ব্রেনের ক্ষেত্রে হলে কি বলি বলো? সেম ঘটনা ব্রেনের ক্ষেত্রে হলে কি বলবো বলো? সেম ঘটনা যদি ব্রেনের ক্ষেত্রে, সেটাকে আমরা কি বলবো? সেম জিনিস, যে এরকম তোমার অক্সিজেনের অভাবে যদি কোষের মৃত্যু ঘটে ব্রেনের ক্ষেত্রে, যে ব্রেনে যদি নিউরন মারা যায়, তো সবাই কি বলবে? এটাকে ব্রেন স্ট্রোক। সবাই এটা, এই জিনিসটা একটু সবাই এটা অনেকে তোমরা ভুল করো। একই ঘটনা হার্টের ক্ষেত্রে বলে হার্ট স্ট্রোক, ব্রেনের ক্ষেত্রে বলে ব্রেন অ্যাটাক। সবাই এই কথাটা একটু কমেন্ট করো, হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক, সবাই এই দুইটা কথা কমেন্ট করো, কারণ এই দুইটা তুমি ভুল করবে না। অনেকে, অনেক শিক্ষিত মানুষকে দেখছি জিনিস বলতে ভুল করে। হ্যাঁ, তাহলে তোমরা এটা একটু কমেন্ট করো যে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক একই ঘটনা, দুইটার ক্ষেত্রে দুই নাম। হার্ট অ্যাটাক, ব্রেন, সবাই একটু চ্যাট বক্সে আমাকে একটু জানাও, সবাই একটু চ্যাট বক্সে জানাও এই জিনিসটা, যে হার্ট অ্যাটাক আর ব্রেন হচ্ছে স্ট্রোক বলি। হার্টের ক্ষেত্রে অ্যাটাক, ব্রেনের ক্ষেত্রে স্ট্রোক বলি। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। সবাই কি চ্যাট বক্সে জানাতে বলছি, কারণ যাতে আর ভুল না হয়। তাহলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। সবার কমেন্ট এখনো পাই নাই আমি, সবার কমেন্ট না পেলে আমি আগাবো না। হ্যাঁ, সবাই কমেন্ট করো। তাহলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এই কথা মনে রাখতে হবে। একই ঘটনা, যে ওইখানেও তোমার এরকম ব্লক তৈরি হয় বা প্লেক তৈরি হয়, বা ওইখানেও তোমার এরকম তোমার তাহলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক মনে রাখবা। ওকে, তারপরে একটু খেয়াল করো, আশফাক সাহেবের এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? এই সমস্যা মানে কি, আগে তুমি এই সমস্যাটা বলবা, এই সমস্যা তাহলে বলবা যে তোমার, যে আশফাক সাহেবের এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি। তাহলে পরিত্রাণের উপায় বলতে তুমি বলবা যে এটা, তার এই সমস্যাটা কি অ্যানজাইনা, তাহলে অ্যানজাইনা থেকে পরিত্রাণের উপায় কি বলবা? অ্যানজাইনা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে কি, তোমার 1 নাম্বার কথা হচ্ছে তোমার কি লাইফস্টাইল মডিফাই করতে হবে, অর্থাৎ তোমার হচ্ছে বিএমআই ঠিক রাখতে হবে, মানে ওজন ঠিক রাখতে হবে বিএমআই এর মধ্যে। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে কি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, কোলেস্টেরল থাকলে উচ্চ মাত্রায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। এগুলা করলো, তো এইগুলা মেনটেন করবো। এগুলো মেনটেন করার পরে লাস্টে গিয়ে তারপরে যদি তোমার দেখা যায় বুকে ব্যথা থাকতেছে, তাহলে লাস্টে আমরা কি করি? আমরা ব্লক খুঁজে বের করি। আর ব্লক খুঁজে বের করার উপায় কি? এনজিওগ্রাম করি আমরা। কি করি আমরা? এনজিওগ্রাম করি। আগে এনজিওগ্রাম করে তারপর ব্লক থাকার উপর ডিপেন্ড করে এনজিওগ্রাম করে, যদি ব্লক বেশি থাকে, এনজিওগ্রাম করার পরে যদি আমরা ব্লক বেশি পাই, তখন আমরা কি করি? ব্লক বেশি হয় তখন আমরা কি করি? এনজিওপ্লাস্টি, যেটা আমরা রিং পরানো বলে।
এনজিওপ্লাস্টি, তোমরা যেটা রিং পরানো বলো, এনজিওপ্লাস্টি করি, হ্যাঁ, যেটা রিং পরানো বা খাঁটি বাংলা যেটা সবাইকে রিং রিং বলো, এনজিওপ্লাস্টি। এই কথাগুলো সুন্দর করে একটু ডিটেলস আলোচনা করবা, ওকে? তারপর খেয়াল করে এটা বলো, শিলার সবজি কাটতে গিয়ে হাত কেটে গেল, এর ফলে সেখান থেকে কিছু লাল তরল পদার্থ বের হলো, একটু পরেই এমনিতেই সে পদার্থ কি বের হওয়াটা বন্ধ হয়ে গেল। তার মানে প্রথম কোশ্চেন চেয়েছে কি হ্যাপারিন মানে কি? হ্যাপারিন কি? হ্যাপারিন জিনিসটা কি? তাহলে হ্যাপারিন জিনিসটা হচ্ছে কি তোমার, যে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ, যা হচ্ছে রক্তবাহিকার ভিতর রক্ত জমাট প্রতিরোধ করে। খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলতে হবে কিন্তু, কারণ এটা বললে তোমার 1 মার্ক। যে হ্যাপারিন হচ্ছে কি? মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ। আমি তোমাদের বারবার বলতেছি, ক এবং খ কিন্তু খুবই সেন্সিটিভ, কিন্তু ক খ খুব ভালো করে পাঠতে হবে কিন্তু, মানে এক্সাক্ট টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে, বিশেষ করে কটা, কারণ মার্কই 1। খ দেখা যাচ্ছে তুমি মোটামুটি বানাই লিখলে হয়তো 1 দিবে, কিন্তু ক যদি তুমি বানাই লেখো ডিরেক্টলি 0 দিয়ে দিবে। বুঝতে পারছো? তাহলে হ্যাপারিন হচ্ছে মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ, যেটা হচ্ছে কি করে, রক্তবাহিকার ভিতর রক্ত জমাট প্রতিরোধ করে, রক্তবাহিকার ভিতর রক্ত জমাট প্রতিরোধ করে, এটাকে বলে হ্যাপারিন। তাহলে পুরো কথাটা বলতে হবে। তারপর তাকে এক গ্রেনুলোসাইট, এক গ্রেনুলোসাইট, গ্রেনুল মানে তাহলে এ মানে না কি, অদানাদার বলি। অদানাদার কারা? অদানাদার কারা যাদের হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে কি দানা থাকে না। তাহলে তো যেই শ্বেত রক্তকণিকার আগে সংজ্ঞাটা বলবা, যেহেতু বলছে এক গ্রেনুলোসাইট বলতে কি বোঝো, তাহলে আগে সংজ্ঞাটা বলবা, যে শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম দানাবিহীন, যে শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমটা দানাবিহীন এবং নিউক্লিয়াস বড় এবং অখণ্ডকায়িত, ওইটার নামই হচ্ছে তোমার এক গ্রেনুলোসাইট। খুব ইম্পর্টেন্ট যে এক গ্রেনুলোসাইট, সংজ্ঞাটা আগে লিখবা। লিখার পর যেহেতু এটা খ নাম্বারের কোশ্চেন, তারপর লিখবা এক গ্রেনুলোসাইট কি কি আছে। আমরা জানি কি, অমৌলি দিয়ে মনে রাখবো, অমৌলি। অতে অদানাদার বা এক গ্রেনুলোসাইট, মতে হচ্ছে মনোসাইট, মতে হচ্ছে মনোসাইট, আর লতে মনে রাখবা কি, লিম্ফোসাইট। লতে মনে রাখবা হচ্ছে কি, লিম্ফোসাইট। তাহলে মতে মনোসাইট, লতে লিম্ফোসাইট, অমৌলি দিয়ে মনে রাখবা মনোসাইট আর লিম্ফোসাইট। তাহলে এবার সুন্দর একটু ব্যাখ্যা করে লিখবা। তবে দেখো, শিলার হাতের ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া লাল তরলের কাজ। লাল তরলের কাজ মানে কার কাজ হবে বলো তো? লাল তরলের কাজ বলতে কার কাজ হবে এটা বলো? কার কার কাজ লিখবো বলো এটা? এই যে চাইছে লাল তরলের কাজ লিখো, এই যে লাল তরলের কাজের মধ্যে কার কার কাজ লিখবা? হ্যাঁ, লাল তরলের কাজ মানে রক্তের কাজ লিখতে হবে কিন্তু, হ্যাঁ, শুধু আরবিসি লিখলে হবে না কিন্তু। কারণ লাল তরল মানে এখানে রক্তকেই মিন করছে, রক্তের মধ্যে সব থাকে, রক্তের মধ্যে রক্তরস থাকে, তো রক্তরসের কাজ আলাদা লিখবা। আবার রক্তকণিকা, 3টা রক্তকণিকা, 3টা রক্তকণিকার কাজ আলাদা লিখবা, 3 রক্তকণিকার কাজ আলাদা লিখবা। হ্যাঁ, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, 3টার আলাদা আলাদা করে কাজ লিখবা। ওকে? তারপরে খেয়াল করো, উল্লেখিত তরল পদার্থ বের হওয়া এমনিতে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি হতে পারে বলে তুমি মনে করো? বলো, তোমার কি মনে করো তোমরা, কারণ কি? এই যে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি হতে পারে? তরল পদার্থ বের হওয়া এমনিতেই বন্ধ হয়ে যাওয়ার কারণ কি হতে পারে? বলো, এটা কি বলবা, কি হতে পারে? কি হবে বলো? এটা তো খুবই সহজ কোশ্চেন, তার মানে কি হবে এটা বলো, কারণ কি? তাহলে রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাখ্যা করবা। আমি রক্ততঞ্চনের একটা ফ্লো চার্ট দেখাবো, হ্যাঁ, ক্লাসের শেষে তোমাদের স্লাইড দেখাবো, রক্ততঞ্চনের স্লাইড, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। রক্ততঞ্চন একটু খেয়াল করো, তার মানে রক্ততঞ্চন একটা ছবি এঁকে দিবা, এরকম একটা সুতার মতো আঁকবা, সুতার মতো আঁকবা, এঁকে লোহিত রক্তকণিকা আটকে যাবে, লোহিত রক্তকণিকা দেখাই দিবা, লোহিত রক্তকণিকা। তাহলে এখানে রক্ততঞ্চন নিয়ে ডিটেলস তোমাকে বলতে হবে, বা ব্লাড ক্লটিং যেটাকে বলে। বলো এখানে ক ছবিটা কি? এই ক যে ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা কি? ক জিনিসটা কি বলো? ক যে জিনিসটা দেখা যাচ্ছে, জিনিসটা কি বলো? ক যে জিনিসটা দেখা যাচ্ছে এটা কি? তাহলে কি বলতে হবে? অ্যাথেরোমেটাস প্লাক না প্লেক্স, অ্যাথেরোমেটাস প্লেক। ছবিটা হচ্ছে অ্যাথেরোমেটাস প্লেক, অ্যাথেরোমেটাস প্লেক, অ্যাথেরোমেটাস প্লেক। তাহলে এই ছবিটা হচ্ছে কি, অ্যাথেরোমেটাস প্লেক। অ্যাথেরোমেটাস প্লেকটা তোমাকে বলতে হবে, অ্যাথেরোমেটাস প্লেক। তো প্রথম কোশ্চেনটা দেখো, যে ক্যারোটিড সাইনাস মানে কি? ক্যারোটিড সাইনাস মানে হচ্ছে অন্তস্থ ক্যারোটিড ধমনির, অন্তস্থ ক্যারোটিড ধমনির, অন্তস্থ ক্যারোটিড ধমনির প্রশস্ত অংশ। অন্তস্থ ক্যারোটিড ধমনির প্রশস্ত অংশের নামই কি? ক্যারোটিড সাইনাস। প্রশস্ত অংশ, ধরো আমরা যেটা ছবি আঁকি, ধরো একটা ক্যারোটিড ধমনী, এটা নর্মালি এরকম এরকম মোটা, এক পর্যায়ে কি একটু ফুলে যায় বা মোটা হয়ে যায়, এই মোটা অংশের নামই কি?
এই মোটা ফুল অংশের নামে, প্রশস্ত অংশের নামে কি? ক্যারোটিড সাইনাস। তাহলে তোমার হচ্ছে অন্তঃস্থ ক্যারোটিড ধমনীর প্রশস্ত অংশের নামে কি? ক্যারোটিড সাইনাস। তারপর একটা বলো, তোমরা এটা এমনি জানো যে বাম নীলের প্রাচীর ডান নীলের প্রাচীর পুরু কেন? বলো, এটা ব্যাখ্যা বলো। এটা তো সত্যি যে বাম নীলের প্রাচীর পুরু, ডান নীলের প্রাচীর অপেক্ষাকৃত কম পুরু। কারণটা কি বলো? বাম নীলের প্রাচীর কেন মোটা? প্রায় 3 গুণ মোটা বলা হয়, প্রায় 3 গুণ মোটা বলা হয়। কেন তোমার বাম নীলের প্রাচীর মোটা ডান নীলের প্রাচীর থেকে? কে বলতে পারবা? কারণ আমরা জানি কি বাম নীলে থেকে রক্ত যাবে কোথায়? বাম নীলে থেকে তোমার মহাধমনী হয়ে হোল বডিতে রক্ত যাবে, হোল বডিতে রক্ত যাবে। আর ডান নীলে থেকে শুধুমাত্র পালমোনারি ধমনীর মাধ্যমে শুধু ফুসফুসে যাবে। আর ফুসফুস কি হৃৎপিণ্ডের পাশেই থাকে। তার মানে দেখো বাম নীলে থেকে রক্তটা তোমার একদম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা ঘষে যাবে মহাধমনী হয়ে। তার মানে তাকে কি বেশি বল প্রয়োগ করতে হবে। আর বেশি বল প্রয়োগ করার জন্যই কি বাম নীলের প্রাচীরটা অপেক্ষাকৃত বেশি পুরু হয়। আর ডান নীলে থেকে রক্ত যাবে ফুসফুসে, কাছে রক্তটা যাবে। এই কারণে তোমার বাম নীলের প্রাচীরটা বেশি মোটা। উদ্দীপকের ক উপাদানে কিভাবে গঠিত? আমি একটু আগে যে ব্যাখ্যা করে আসলাম যে কিভাবে তোমার অ্যাথেরোমাটাস প্ল্যাক তৈরি হয়, এটা ওইভাবে ব্যাখ্যা করবা। সাথে ছবিটাও এঁকে, এই ছবিটাও এঁকে দিবা, অ্যাথেরোমাটাস প্ল্যাকের ছবিটাও এঁকে দিবা। অলওয়েজ আমি বারবার বলতেছি, গ ঘতে ছবি আঁকার অপশন থাকলে অবশ্যই ছবি আঁকবা। তাহলে এই যে অ্যাথেরোমাটাস প্ল্যাকের এই ছবিটা অবশ্যই আঁকবা, সাথে ছবি এঁকে দিবা। তারপর দেখো ক উপাদানটা অপসারণের প্রক্রিয়া সমূহ কিরূপ হতে পারে বলো। এই ক উপাদানটা আগে লিখবা যে উদ্দীপকের ক উপাদানটা কি? অ্যাথেরোমাটাস প্ল্যাক। সবসময় বললাম সাংকেতিক ভাষা রাখা যাবে না, সাংকেতিক ভাষাকে অলওয়েজ তোমাকে আগে বের করতে হবে। তাহলে এখন বলো অপসারণের প্রক্রিয়া কি? বলো এনজিওপ্লাস্টি। খুব ইম্পর্টেন্ট। অপসারণের প্রক্রিয়া হচ্ছে মেইনলি হচ্ছে এনজিওপ্লাস্টি। মানে এই এনজিওপ্লাস্টি আবার কি 4 ধরনের আছে। এনজিওপ্লাস্টি আবার 4 ধরনের আছে। কি কি মনে রাখবা? এবিসি লেজার, মনে রাখবা এবিসি লেজার, এবিসি লেজার দিয়ে মনে রাখবা, এবিসি লেজার। হ্যাঁ, তাহলে এতে কি বলো? এতে আমরা জানি অ্যাথেরেক্টমি, এতে জানি অ্যাথেরেক্টমি, এতে অ্যাথেরেক্টমি। বিতে হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, বিতে হলো বেলুন এনজিওপ্লাস্টি। সিতে হলো করোনারি স্ট্যান্টিং, যেটাকে আমরা রিং পরানো বলি, করোনারি স্ট্যান্টিং, যেটাকে আমরা রিং পরানো বলি, এই রিং। আর লেজার মানে লেজার, লেজার মানে 4 ধরনের। এই বলো, এই যে রিং যে বলি আমরা, রিং মানে কি? রিং মানে কি তোমার এই যে এঙ্গেজমেন্টের রিং, হাতের রিং, কানের রিং, মেয়েরাজের কানের রিং পরে, নাকি আংটি? বলো। এই স্ট্যান্ড মানে কি? রিং। তোমার আমরা খাঁটি বাংলা যেটা রিং বলি, সেটা মেডিকেল সায়েন্স এটার ভাষা কি স্ট্যান্ড। স্ট্যান্ড মানে তার জালি। স্ট্যান্ড হচ্ছে কি এক ধরনের তার জালি, আমি ভিডিও দেখাবো, হ্যাঁ একটু পরে খেয়াল করবো। তার জালি, স্ট্যান্ড মানে হচ্ছে এক ধরনের তার জালি। এটা কিন্তু তোমার এরকম এঙ্গেজমেন্টের রিং এর মতো না, বা কানের রিং, হাতের রিং এর মতো না। হ্যাঁ, এটা তার জালি। হ্যাঁ, তোমার বিভিন্ন ধাতু দিয়ে তৈরি হয়, স্টেনলেস স্টিল, ক্যাডমিয়াম, হ্যাঁ জার্মেনিয়াম, বিভিন্ন মূল্যবান মানে দামি দামি ধাতু দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এই কারণে রিং এর তো অনেক দাম, 10,000 থেকে শুরু করে 40,000, 50,000, 1 লাখ পর্যন্ত দাম আছে এক একটা রিং এর দাম, এক একটা স্ট্যান্ডের দাম। হ্যাঁ, এগুলো তোমার এখন মানে সরকার থেকে দাম নির্ধারণ করে দিছে। তোমার একদম প্রাইভেট বলো সরকারি হসপিটাল সব জায়গায় রিং এর দাম সেম। হ্যাঁ, এটা তোমার সব জায়গায় দেখবা, সব হসপিটালে দেখবা রিং এর একটা চার্ট থাকে, যে জার্মান ব্র্যান্ডের এক একটা দাম, বা তারপর ধরো ইউএসএ ব্র্যান্ডের আলাদা দাম, এক একটা ব্র্যান্ডের আলাদা আলাদা দাম। তাহলে এবার তার মধ্যে বলো এবিসি লেজার এই যে 4 ধরনের এনজিওপ্লাস্টি, 4 প্রকার, তার মধ্যে কোনটা সবচেয়ে কমন বলো তো? তাহলে প্রক্রিয়া সময় ব্যাখ্যা করবা, সাথে ছবিও আঁকবা, বইতে দেখবা ছবিও আছে, ছবিগুলো এঁকে দিবা। তাহলে এখন বলো যে এই 4টার মধ্যে কোনটা সবচেয়ে কমন? এবিসি লেজার, অ্যাথেরেক্টমি, তারপর বেলুন এনজিওপ্লাস্টি, করোনারি স্ট্যান্টিং, লেজার, এই 4টার মধ্যে সবচেয়ে কমন কোনটা? সবচেয়ে কমন কোনটা মনে রাখবা? করোনারি স্ট্যান্টিং হচ্ছে কমন, মনে রাখবা করোনারি স্ট্যান্টিং কমন। করোনারি স্ট্যান্টিং হলো সবচেয়ে কমন, মানে এটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয়। এমসিইউ তে চলে আসো, বলো নিউক্লিয়াস বিহীন কোষ কারা? নিউক্লিয়াস বিহীন কোষ কারা বলি? এই যে পরিণত লোহিত রক্ত তৈরি হচ্ছে নিউক্লিয়াস বিহীন। হ্যাঁ, তো কোনটা অদানাদার? কোনটা অদানাদার? আমি বলছি অমলি। হ্যাঁ, কোনটা অদানাদার? তার মানে কি মনোসাইট আর লিম্ফোসাইট, মনোসাইট আর লিম্ফোসাইট। আর দানাদার কারা? ফিল মানে দানা, মনে রাখবা ফিল মানে দানা, কথা মনে রাখবা, ফিল মানে দানা বা গ্রেনিউল, ফিল মানে দানা বা গ্রেনিউল। তার মানে ব্যাস যেগুলোর সাথে ফিল কথা থাকবে সবগুলোই দানাদার, যেগুলোর সাথে ফিল কথা থাকবে সবগুলোই দানাদার, মানে ব্যাসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল সবগুলাই কি দানাদার বা গ্রেনুলোসাইট, দানাদার বা গ্রেনুলোসাইট।
এটা একটু অ্যান্সার করো। এখানে এক্স ওয়াই কোনটা কি বলো, দেখো দেখা যাচ্ছে এক্স কি, এক্স হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়, আর ওয়াই হচ্ছে কি রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। তাহলে ওয়াই হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর এক্স হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। তাহলে একটু বলো, এক্স অংশ মানে বাম নিলয়, বাম নিলয় থেকে উৎপন্ন হয়, বাম নিলয় থেকে উৎপন্ন হবে অ্যাওর্টা বা মহাধমনী। তাহলে অ্যাওর্টা বা মহাধমনীর ক্ষেত্রে কি কি প্রযোজ্য? তো অ্যাওর্টা বা মহাধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, সঠিক। সিস্টেমিক সংবহনের অংশ, এটাও ঠিক। তারপর সমাপ্ত হয় কোথায়? দেহকোষে, কারণ ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড থেকে, শেষ হবে দেহকোষে। তার মানে তোমার 1 2 3 তিনটাই হচ্ছে সঠিক। তারপরে খেয়াল করো, ওয়াই অংশের উপর দিকে একটি বিশেষ পেশিগুচ্ছ, ওয়াই অংশ মানে কি রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দের উপরে বিশেষ পেশিগুচ্ছের, তার মানে কি বলো? এসএ নোড। কারণ আমরা জানি কি ডান অলিন্দের মধ্যেই এসএ নোডটা থাকে, যেহেতু বলছে ওয়াই অংশের উপর দিকে অবস্থিত বিশেষ পেশিগুচ্ছ, তার মানে তোমার কি চাইছে তোমার? এই যে রাইট অ্যাট্রিয়াম, হ্যাঁ, বিশেষ পেশিগুচ্ছের হৃদস্পন্দন স্থানান্তরের সঠিক ক্রম। আমরা জানি কি 4 ধরনের পেশি, এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস, পার্কিনসন, 4 ধরনের থাকে পেশিগুচ্ছ। তাহলে কোনটা থেকে কোনটা যায় আমরা সবাই জানি যে এই ক্রমটা ইম্পর্টেন্ট, যে এসএ নোড থেকে যাবে এবি নোডে, এবি নোড থেকে বান্ডেল অফ হিচ, বান্ডেল অফ হিচ থেকে পার্কিনসন তন্তু যাবে। এটা খেয়াল করো যে কোন পদ্ধতিতে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে? আমরা সবাই জানি কোন প্রক্রিয়া বলো? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। তারপর নিচে কোনটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করে? আমরা জানি নর্মালি জানি ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। শুধুমাত্র ব্যতিক্রম কে আমরা জানি, সবাই জানি পালমোনারি ধমনী বা ফুসফুসী ধমনী, একমাত্র ব্যতিক্রম ধমনী যে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, ঠিক আছে। তারপর অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা কি? আমরা জানি কি বাইকাস, পালমোনারি আর হচ্ছে তোমার অ্যাওর্টিক, দুইটাই হচ্ছে তোমার অর্ধ চন্দ্রাকৃতি, 2 আর 3, মানে পালমোনারি আর অ্যাওর্টিক দুইটার নাম, আরেকটার নাম কি বলে? অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। এটা একটু খেয়াল করো যে ব্যারো রিসেপ্টর কোনটাতে অবস্থান করে? তো আমরা জানি ব্যারো রিসেপ্টর কোথায়? ক্যারোটিড সাইনাসে থাকে। অলিন্দ্য রক্ত দ্বারা পূর্ণ, রক্ত দ্বারা পূর্ণ মানে কি? ডায়াস্টল না সিস্টল? অলিন্দ্য রক্ত দ্বারা পূর্ণ মানে কি? ডায়াস্টল না সিস্টল? ডায়াস্টল। অলিন্দ্য রক্ত দ্বারা পূর্ণ মানে কি? ডায়াস্টল। রক্ত পূর্ণ মানে ডায়াস্টল। আর রক্ত আর যদি খালি হয়, খালি হওয়া মানে কি? কোন প্রকার খালি হওয়া মানে কি? সিস্টল। খালি হওয়া মানে সিস্টল, আর পূর্ণ হওয়া মানে ডায়াস্টল। তার মানে আমরা জানি কি অলিন্দের ডায়াস্টল, ডায়াস্টল সবচেয়ে সময় বেশি লাগে, 0.7 সেকেন্ড, সবচেয়ে বেশি 0.7। নিচের কোনটা প্লাজমা প্রোটিন নয়? প্রোথ্রম্বিন, হিমোগ্লোবিন, ফাইব্রিন, গ্লোবিলিন, কোনটা বলো তো এখানে? নিচের কোনটা প্লাজমা প্রোটিন না? বলো, এটা খুব ইজি কোশ্চেন, বলো। নিচের কারণটা জানি কি প্লাজমা প্রোটিন 4টা থাকে, নিচের কোনটা প্লাজমা প্রোটিন নয়? তার মানে এটা তোমার জানো, সেটা কি তোমার? হিমোগ্লোবিন হচ্ছে প্লাজমা প্রোটিন নয়, হিমোগ্লোবিন। বাকি সবগুলো প্লাজমা প্রোটিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিন, গ্লোবিউলিন। হ্যাঁ, এটা বলো। ডাব্লিউবিসির ক্ষেত্রে কি সঠিক? ব্যাসিবেল হেপারিন তৈরি করে, সঠিক। ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে জীবাণু ধ্বংস করে, এটাও সঠিক। লিম্ফোসাইট আণুবীক্ষণিক সুনিষ্ক্রিয় কাজ করে, এটাও সঠিক। তার মানে এখানে গ নাম্বার 1 2 3 সবগুলাই সঠিক। তারপর এটা বলো, করিম সাহেব বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বাঙ্গ মানে উপরের বুকে অস্বস্তি অনুভব করছেন, ডাক্তার সাথে কিছু ওষুধ দিচ্ছেন এবং পরামর্শ দিলেন। কোন রোগে আক্রান্ত? মায়োকার্ডিয়াল ইনফার্কশন, কারণ অক্সিজেন অভাব হচ্ছে। রোগের নাম হচ্ছে অ্যাঞ্জাইনা, কিন্তু রোগ না, অ্যাঞ্জাইনা কিন্তু একটা লক্ষণ, হ্যাঁ, বুকের একটা লক্ষণ। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে এখানে তোমার কি মায়োকার্ডিয়াল ইনফার্কশন হবে? কারণ তোমার অক্সিজেন অভাব। কারণ হৃৎপিণ্ডের বুকের ব্যথাটা কি বুকের মাঝখান বরাবর হয়, এবং ব্যথাটা কি উপরের চোয়াল, কাঁধ, তারপর তোমার হাত, ইভেন তোমার দাঁতের মধ্যে ছড়াতে পারে। ওকে, এই অবস্থা করণীয় কি? অনিয়ন্ত্রিত জীবনযাপন অভ্যস্ত না হওয়া, সঠিক। বিএমআই ঠিক রাখা, এটাও ঠিক রাখতে হবে। অ্যালকোহলে অভ্যস্ত না হওয়া, তার মানে 3টে এখানে সঠিক। তাহলে ঠিক আছে, এখন তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, আমি জাস্ট কয়েকটা তোমাদের দেখাই, জাস্ট তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও। দেখা যাচ্ছে রক্ত দঞ্চনের, এটা দেখা যাচ্ছে কিনা? স্লাইডটা দেখা যাচ্ছে কিনা বলো?
রক্ততঞ্চনের স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে চ্যাট বক্সে জানাও। গেলে দেখা যাচ্ছে কিনা একটু বলো আমাকে। তাহলে তোমার আগে সবাই যেটা যেটা দেখো সবগুলো আগে স্ক্রিনশট নিয়ে নিবা। হ্যাঁ, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিবা। ওকে, তাহলে দেখো কিভাবে হচ্ছে একটু খেয়াল করো। দেহের মধ্যে কোনো ক্ষত তৈরি হবে, ক্ষত তৈরির কারণে বাতাসের সংস্পর্শে অনুচক্রিকা আসবে। তো অনুচক্রিকা কি, অনুচক্রিকা তখন ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি তৈরি করবে, থ্রোমোপ্লাস্টিন তৈরি করবে। এই থ্রোমোপ্লাস্টিন দুইটা কাজ করে। একটা কাজ হচ্ছে সে হেপারিনকে অকেজো করে দেয়, একটা কাজ হচ্ছে সে হেপারিনকে অকেজো করে দেয়, একটা সে হচ্ছে হেপারিনকে অকেজো করে দেয়, আর একটা কাজ হচ্ছে সে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরিতে হেল্প করে। আরেকটা কাজ কি, সে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরিতে সাহায্য করে। এখানে আরেকটা জিনিস কাজ করে, কে, ক্যালসিয়াম আয়ন কাজ করে। এখানে একটা জিনিস কে কাজ করে, ক্যালসিয়াম আয়ন। তারপর দেখো থ্রম্বিনটা ফিব্রিনোজেনের সাথে মিলিত হবে, থ্রম্বিনটা ফিব্রিনোজেনের সাথে মিলিত হয়ে ফিব্রিন জালক এবং লোহিত কণিকা তৈরি করবে, ফিব্রিন জালক তৈরি করবে। এই ফিব্রিন জালকের মধ্যে লোহিত কণিকা আটকে যাবে, আটকে গিয়ে রক্তটা জমাট বাঁধিয়ে দিবে। তাহলে এইভাবে ফ্লো চার্ট করে সুন্দর করে লিখবা, তারপর বর্ণনা দিবা। এই ফ্লো চার্ট দিবা, আর অবশ্যই ছবিটাও দিবা। মানে ছবি বলতে ওই যে যে দেখা গেল সুতার মতো করে ছবি দিয়ে কয়েকটা লোহিত কণিকা দেখাই দিবা কিভাবে রক্তটা জমাট বাঁধতেছে। তাহলে এটার স্ক্রিনশট নেওয়া হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা, স্ক্রিনশট নেওয়া হয়েছে। ওকে, তারপর দেখো আরেকটা জিনিস দেখাই। দেখো এই যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। হ্যাঁ, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, এটাও তোমার এইভাবে ফ্লো চার্ট করে দিবা যদি তোমাদের পরীক্ষা যদি আসে। এইভাবে ফ্লো চার্ট করে দিবা এবং তোমাদের বইয়ের কথাগুলো ফ্লো চার্ট করে দেওয়া। তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা আমি বলতেছি না, কারণ এটা তোমাদের, কারণ এটা তোমাদের তোমরা নিজেরা এটা পড়ে নিবা। তারপরে দেখো এখানে আমি কয়েকটা বৈশিষ্ট্য বলি। হ্যাঁ, তোমরা চাইলে এখানে তোমাদের তোমাদের ইয়ের মধ্যে ছন্দগুলো আছে, তোমাদের মনে হয় ইয়া কি বলে, তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক দিচ্ছে ওইখান থেকে পড়ে এখান থেকে পড়তে পারো। যেমন একাইনোডার্মাটা কিন্তু ছিল, একাইনোডার্মার বৈশিষ্ট্য তোমরা যে হিমালয়ের সমুদ্রে পানি নেই এটা দিয়ে মনে রাখতে পারো। হিমালয়তে হিমাল পেরিহিমাল তন্ত্র, সমুদ্রতে সামুদ্রিক, সকল সদস্য সামুদ্রিক, পানিতে পথে পানি সম্বন্ধ থাকে, নতে নালিকা পথ থাকে। আর এটা কি রক্ত সংবহন এবং রেচনতন্ত্র নাই। হ্যাঁ, এটা নাইতে মনে রাখবো, রক্ত সংবহন রেচনতন্ত্র নাই। আর কয়টা পর বসে ফ্যান্স দিয়ে মনে রাখতে পারো, একতে ফুলকা, এতে হলো অ্যান্টোস্টাইল, এনতে নটোকর্ড, আর এসতে হলো স্নায়ুরজ্জু। ঠিক আছে, তাহলে এইভাবে একটু মনে রাখো। ওকে, তারপরে খেয়াল করো, এটা একটু খেয়াল করো, এখানে আমি মেইনলি তোমার ইয়াগুলো দেখাই যেগুলো আমাদের স্লাইডে ছিল। যেমন কি এনিলিডার পর্বের বৈশিষ্ট্য ছিল, এনিলিডার পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে পারো, এটিএন এর পিসি বদ্ধ এবং খন্ড খন্ড, এতে এনিলিডা মনে রাখবা, টিতে ট্রোকোফোল লার্ভা, এনতে হচ্ছে নেফ্রিডিয়া যেটা রেচন অঙ্গ, পিতে হলো প্যারাপোডিয়া যেটা চলন অঙ্গ হিসেবে কাজ করে, সিটি কাইটিনময়, সিতে সিটি মনে রাখবা, বদ্ধ মানে বদ্ধ রক্ত সংবহন, খন্ড খন্ড মানে প্রকৃত খণ্ডকায়ন থাকে। তাহলে এই এনিলিডার বৈশিষ্ট্যগুলো এভাবে তুমি মনে রাখতে পারো। ওকে, তো এভাবে একটু মনে রাখো, এবার একটু মনে রাখো। তারপরে দেখো এটা একটু খেয়াল করো, এখানে দেখো যে আমরা পড়লাম প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা। একটু খেয়াল করো প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্যগুলো খেয়াল করো। প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্যগুলো তুমি নাম দেখে পড়তে পারো, প্লাটিহেলমিনথেস দিয়ে তুমি মনে রাখতে পারো। প্লাটিহেলমিনথেস পতে মনে রাখবা প্যারেনকাইমা থাকে, টতে মনে রাখবা ট্রিপ্লোব্লাস্টিক মানে ত্রিস্তরী, হতে মনে রাখবা হুক থাকে, লতে মনে রাখবা লার্ভা দশা থাকে, মতে মনে রাখবা মেসেনকাইম থাকে, আর থতে মনে রাখবা থালার মতো চ্যাপ্টা দেখতে, শতে মনে রাখবা শিখাকোষ, আর নতে মনে রাখবা নাই কি নাই, রক্ত সংবহন এবং শ্বসনতন্ত্র নাই। খুব ইম্পর্টেন্ট, রক্ত সংবহন এবং শ্বসনতন্ত্র থাকে না। আর নেমাটোডা ন দিয়ে শুরু, নতে মনে রাখবা তিনটা কথা, ন দিয়ে মনে রাখবা নরম দেহ, নরম নমনীয় নলাকার, ন দিয়ে মনে রাখবা নলের ভিতর নল, মানে ওর দেহ দেখতে নল, ভিতরে পৌষ্টিক নালী থাকে যেটা নলের মতো, নলের মতো নল, টিউব উইদিন টিউব। আর একটা নদী মনে করো নাই কি নাই, ওদের মধ্যে তোমার রক্ত সংবহন এবং শ্বসনতন্ত্র, মানে প্লাটিহেল মিনথেসের মতো। প্লাটিহেল মিনথেস যেমন রক্ত সংবহন শ্বসনতন্ত্র থাকে না, নেমাটোডার মতো ঠিক সেম, রক্ত সংবহন আর শ্বসনতন্ত্রটা থাকে না। ওকে, তারপর আমরা একটা ভিডিও দেখাই। হ্যাঁ, তোমাদের একটা ভিডিও দেখাই, একটা ভিডিও দেখো আমরা যে কিভাবে এনজিওপ্লাস্টি করা হয়। হ্যাঁ, এনজিওপ্লাস্টি ভিডিওটা একটু খেয়াল করো। আগে আমাকে বলো তোমাদের ছবিটা শো করতেছে কিনা। এখানে তোমার বলো এর কি দেখা যাচ্ছে, এখানে এই রক্তনালীর ভিতরে কি জমছে বলো, ছবিটা দেখে বলো রক্তনালীর ভিতরে কি জমছে বলো, রক্তনালীর ভিতরে কি জমছে, এগুলা সাদা সাদা কি দেখা যাচ্ছে, কি জমছে, কি বলবো আমরা এটাকে। এটা হচ্ছে তোমার প্লেক,
এটা হচ্ছে কি প্লেক। তাহলে প্লেক আগে কি করতে হবে তোমাকে, আগে অ্যাথেরোমাটাস প্লেক, তাহলে প্লেক আগে তোমার কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আর প্লেক আইডেন্টিফাই করার প্রসেস কি, এনজিওগ্রাম। তাহলে প্লেক আইডেন্টিফাই করার প্রসেস কি, এনজিওগ্রাম। তাহলে এনজিওগ্রাম আর এনজিওপ্লাস্টি সেম প্রসিডিউরে করে। তাহলে একটু ভিডিওটা খেয়াল করো, ভিডিওটা একটু খেয়াল করো। দেখো এই যে রক্তনালী শুরু হয়ে গেছে, দেখো যাইতে পারতেছে না, দেখো দেখো এই যে আমরা হাত বা পা, হ্যাঁ হাত বা পায়ের যে কোনো একটা রক্তনালী দিয়ে, আমরা হাত বা পা যে কোনো একটা রক্ত ধমনী দিয়ে কি একটা নল ঢুকাবো, হ্যাঁ নল ঢুকাবো, নলটা ঢুকায় কই পর্যন্ত নিব, একদম হার্ট হৃৎপিণ্ডের করোনারি ধমনী পর্যন্ত নিব। দেখো কিভাবে করতেছে খেয়াল করো, দেখো করোনারি ধমনী পর্যন্ত নলটা নিবে। পায়ের রক্তনালী দিয়ে করে, হাতের রক্তনালী দিয়ে করে, মানে ধমনী দিয়ে আর কি। দেখো কিভাবে নিচ্ছে, দেখো দেখো একদম দেখো এই যে পায়ে দিয়ে ঢুকাচ্ছে, দেখো এনজিওগ্রাম করতেছে আগে। দেখো একদম এটা হৃৎপিণ্ডের করোনারি ধমনী পর্যন্ত চলে যাবে, হৃৎপিণ্ডের করোনারি ধমনী পর্যন্ত চলে যাবে। যাওয়ার পরে ওরা একটা কি করবে, ডাই দিবে, একটা রঞ্জক পদার্থ দিবে, যে রঞ্জক পদার্থ দিয়ে ব্লকটাকে খুঁজে বের করে। তাহলে এই যে একটু খেয়াল করো, দেখো এখন রঞ্জক, দেখো এই যে রঞ্জক দিচ্ছে, হ্যাঁ বলো তাহলে এটার মধ্যে কোনো ব্লক দেখতে পাচ্ছ কিনা বলো, এই ছবির মধ্যে কোনো ব্লক দেখা যাচ্ছে কিনা বলো, এই ছবিটার মধ্যে কোনো ব্লক দেখতে পাচ্ছ কিনা। দেখো একটা চিকন হয়ে গেছে, দেখো একটু চিকন রক্তনালী দেখা যাচ্ছে, চিকনটাই হচ্ছে ব্লক। এখানে একটা চিকন দেখছো যে মানে লোহিত কি বলে তোমার ইয়া হচ্ছে যে এই যে দেখো একটা চিকন হয়ে গেছে, চিকন হওয়াটাই হলো তোমার এখানে, এটাই হচ্ছে ব্লক। মানে এখানে এতটা প্লেক জমছে, বুঝতে পারছো, এখানে তোমার ব্লকটা হয়েছে। দেখো এই যে চিকনটা, এই যে চিকন দেখো সব জায়গায় কালো, দেখো দেখো সব জায়গায়, দেখো এই যে দেখো এটা দেখো একটা ইয়া দিয়ে দেখাইছে, একটা রাউন্ড করে দেখাই দিছে, দেখো এই যে চিকন অংশটা হলো ব্লক। এখন তাহলে এখন তো আমরা ব্লক খুঁজে বের করলাম, কি দিয়ে বের করলাম, এটা ব্লকটা খুঁজে এনজিওগ্রাম করলাম, ব্লকটা খুঁজে বের করলাম কি এনজিওগ্রাম দিয়ে। এখন ঠিক সেম এনজিওগ্রাম যেভাবে করলাম ঠিক সেম সেম ভাবে কি করবো এখন, এখন তোমার এনজিওপ্লাস্টি করবো, রিং পরাবো। দেখো এনজিওপ্লাস্টিটা খেয়াল করো, ঠিক সেম ভাবে। দেখো এখন আমরা কি করব, আগে একটা নলের মধ্যে দিয়ে একটা বেলুন আনবো, হ্যাঁ দেখো একটা চুপসানো বেলুন আসলো, দেখো একটা চুপসানো বেলুন আসলো, চুপসানো বেলুনটা আস্তে আস্তে ফুলানো হবে। এই চুপসানো বেলুনটা আস্তে আস্তে ফুলানো হবে, চুপসানো বেলুন যদি ফুলে তাহলে কি ব্লকটা দুই দিকে সরে যাবে, পটটা ক্লিয়ার হয়ে যাবে। এটাকে আমরা, এটার নামে শুধু বেলুন এনজিওপ্লাস্টি। দেখো এখন বেলুনটা ফুলবে, দেখো বেলুনটা ফুলাচ্ছে, বাইরে থেকে বেলুনটা ফুলানো হচ্ছে, দেখো এই যে বেলুনটা ফুলাই দিল, দেখো বেলুনটা ফুলাই দিল, তার মানে কি হইলো, তার মানে দেখো ব্লক দেখো দুই দিকে সরে গেল, বেলুনটা ফুলে গেল তার মানে ব্লকটা কি দুই দিকে সরে গেল। কথা বোঝা গেছে, ব্লক যে দুই দিকে সরে গেছে তার মানে কি রোডটা কি ওপেন হয়ে গেল, এটার নামে বেলুন এনজিওপ্লাস্টি। আর করোনারি স্ট্যান্টিং মানে কি, করোনারি স্ট্যান্টিং মানে বেলুনের সাথে স্ট্যান্টও আসবে। করোনারি স্ট্যান্টিংটা দেখো, মানে এটা শুধু বেলুন, শুধু বেলুন থাকলে শুধু বেলুন এনজিওপ্লাস্টি, বেলুনের সাথে যদি স্ট্যান্টও থাকে সেটার নাম হচ্ছে করোনারি স্ট্যান্টিং। করোনারি স্ট্যান্টিংটা খেয়াল করো, করোনারি স্ট্যান্টিংটা খেয়াল করো, এই দেখো এটা স্ট্যান্ড, দেখো তার জালির মতো, হ্যাঁ এই দেখো এটা হলো স্ট্যান্ড, দেখতে তার জালির মতো, বুঝছো, এটা হলো স্ট্যান্ড। এগুলোর এক একটার দাম 10,000 থেকে শুরু করে, যেটা বললাম 10,000 থেকে শুরু করে এক একটার দাম 1 লাখ পর্যন্ত আছে, একটার দাম ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে, এক এক ব্র্যান্ডের এক একটা দাম আর কি। কথা বুঝতে পারছো, তাহলে এটা কিন্তু তোমার, এটা কি আমরা রিং বলি, হ্যাঁ তো দেখো তাহলে একটা বেলুন শো, এখন একটা রিং আসবে, ঢুকবে বেলুন শো, একটা রিং ঢুকবে। দেখো বেলুনও আছে রিংও আছে, এখন বেলুনটা ফুলবে, বেলুনের সাথে রিংটাও ফুলে যাবে। দেখো এই যে বেলুনও ফুলতেছে, দেখো রিংও ফুলে গেল, খেয়াল করো, খেয়াল দেখতেছো যে বেলুনও ফুলতেছে, বেলুনও ফুললো, রিংও ফুলে গেল। দেখো বেলুন ফুলার কারণে রিংও ফুলে গেল, তার মানে ব্লকটা দুদিকে সরে গেল। তারপরে কি করবে, বেলুনটাকে আবার চুপসে ফেলবে, ব্লেন্ডারে চুপসে নলটাকে বের করে নিয়ে আসবে, শুধুমাত্র রিংটা এখানে থাকবে, শুধুমাত্র রিংটা এখানে রেখে দিয়ে আসবে, যাতে পুনরায় যাতে এখানে ব্লক তৈরি না হয়, সেখানে রিংটা রেখে দিয়ে আসবে। একটু খেয়াল করো, দেখা এই যে দেখো ওই যে করোনা স্ট্যান্ডিং করতেছে, বেলুনটা ফুলাই দিল, তারপর বেলুনটা চুপসে আবার বের করে দিবে, দেখো বেলুনটা আবার চুপসে বের করে দিবে।
তারপর দেখো যে নলটা ঢুকে নলটাও বের করে ফেলবে, তাহলে শুধুমাত্র রেখে দিল কি রিংটা। ছোট্ট একটা কোনো ওইরকম কোনো মানে ওইরকম কোনো মেজর কোনো অপারেশন না, বা এটা দিনে দিন ধর রোগী আজকে ভর্তি হলো, আজকে করে কালকে বাসায় চলে যেতে পারবে। কথা বুঝতে পারছো? মানে এতটা তোমার মানে মানে ইজি প্রসিডিওর যে তুমি ধরো আজকে করে সে আজকে চলে যেতে পারবে। তাহলে অ্যানজিওপ্লাস্টি ক্লিয়ার কিনা একটু বলো। অ্যানজিওপ্লাস্টি যে দেখালাম ভিডিওটা, এখন আশা করি ক্লিয়ার। অ্যানজিওপ্লাস্টি বুঝছো না বলো, অ্যানজিওপ্লাস্টিটা ক্লিয়ার কিনা একটু বলো। অ্যানজিওপ্লাস্টিটা ক্লিয়ার কিনা, যেভাবে পড়াই দিলাম এভাবে পড়ে ফেলবা, হ্যাঁ এভাবে পড়ে ফেলবা। আর ভাইয়ার ক্লাসে যেগুলো যেগুলো বললাম সুন্দর করে ছবিগুলো প্র্যাকটিস করবা, আর সবগুলো ছবি অ্যাটলিস্ট একবার হলেও দেখবা, হ্যাঁ কোনোটা যদি তোমার বাদ না যায়, কোনো যদি বাদ না যায়। আর ভালো করে পড়বা। সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবা, ভালো করে পরীক্ষা দিবা। আজকে তোমার যেহেতু লাস্ট ক্লাস, ভালো করে পড়ো। ইনশাল্লাহ তোমাদের সাথে হয়তো আবার এডমিশন টেস্ট হয়তো ক্লাসে হয়তো ইনশাল্লাহ দেখাও হইতে পারে। হ্যাঁ, তো কে আছেন ভাই, কে আছেন? হ্যাঁ জি ভাই, আমি শুনতে পাচ্ছি ভাই। তাহলে আর শেষ করি আর কি। হ্যাঁ জি ভাই, আমরা তাহলে শেষ করতে পারি। সিফাত ভাই শুনতে পাচ্ছেন? সিফাত ভাই, স্টুডেন্ট ভাই, আপনার আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।